আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের পেন টেস্টিং সিরিজের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে সম্ভবত ডে 18 এর ভিডিও। আমি আসলে সিওর না, আমার মনে থাকে না নাম্বারটা। বাট চলতে থাকবে রেগুলার বেসিসে। আম যাই হোক, আর আমরা ওয়েব বেসিক্স নিয়ে কথাবার্তা বলেছিলাম যে ওয়েব বেসিক্স নিয়ে আমরা একটা ভিডিও আনবো। মূলত ২ টা ভিডিও। আজকের ভিডিওতে আমরা অনেক কিছু জানবো এবং এটা তাদের জন্য সবচেয়ে বেশি জরুরি যারা একদম নতুন। ইভেন তারা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপমেন্টের কনসেপ্টটা জানে না, ওয়েবসাইট কি, কিভাবে কাজ করে, কি স্ট্যাক আছে, কি ব্যবহার করা হয় ওয়েবসাইট বানাতে। ওভারঅল অনেকগুলা জিনিসই এখানে আছে, অনেকে জানে না। তাদের জন্য সবচেয়ে বেশি বেনিফিশিয়াল। কারণ আমরা একদম শূন্য থেকে ভেঙে দেখাবো। আর এটা অনেক বড় ভিডিও হবে। ২৭ টা স্লাইড, তাহলে ভাবছেনই। আমার জেনারেল স্লাইড আমি ১৫ এর মধ্যে অন্য ভিডিওতে রেখেছি। কিন্তু আজকের ভিডিওতে ২৭ টা স্লাইড। সো সবার জন্য জরুরি। অনেকগুলো জিনিস হয়তো আপনার অজানা ছিল, জেনে নিতে পারেন। আর এটা কেন জরুরি? আসলে আ ওয়েব ভালনারেবিলিটি গুলা অনেক বড় একটা ফ্যাক্টর। অনেকগুলা জিনিস ভ্যারি করে আপনার পেনিট্রেশন টেস্টিং এ। সো কয়েকটা ভালনারেবিলিটি আপনাকে ভালো করে জানতে হয়, কিভাবে ফাইন্ডিং করতে হয়। তো আপনি ওয়েব ভালনারেবিলিটি খুঁজে বের করবেন, অথচ ওয়েব কিভাবে কাজ করে জানেন না, তাহলে ওইটা মেক সেন্স করে না। তো এইজন্য আমরা শিখবো ভেঙে একদম ডিটেইলস এ। তো আমি স্লাইডটা প্রথমত ওপেন করি। আচ্ছা। Blueprint to Bridge. আচ্ছা। The Anatomy and Exploration of Modern Web Applications. আমরা প্রথমত ওয়েব অ্যাপ্লিকেশন সম্পর্কে জানবো। তো প্রথমত আমি একটা জিনিস সম্পর্কে বলি। আমরা ২ টা টার্ম আমরা বুঝি আসলে। একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশন। তো আমরা আসলে অনেকে মনে করি এই ২ টা টার্ম হয়তো সেম, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ২ টা টার্ম ভিন্ন। তো প্রথমত ওয়েবসাইট নিয়ে একটু কথাবার্তা বলা যাক। আসলে ওয়েবসাইট কি? আমরা কি মনে করি ওয়েবসাইট? আমরা যখন একটা ওয়েবসাইট ভিজিট করি, কিভাবে ভিজিট করি? এগুলো জানা উচিত। রাইট? তো আমরা প্রথমত এমন কিছু জিনিস জানার চেষ্টা করি যেগুলা এই স্লাইডে দেয়া নেই। তারপর আমি বাকি জিনিসটা বলতেছি। ওকে? ইন জেনারেলি আমি যখন একটা ওয়েবসাইটের কথা চিন্তা করি ২ টা জিনিস আমাদের লাগে। আচ্ছা, একটা ওয়েবসাইট যদি আমি ভিজিট করতে চাই, আচ্ছা ওয়েবসাইট ভিজিট করার আগে ওয়েবসাইট এই জিনিসটা আসলে কি জানা দরকার। একটা ওয়েবসাইট হচ্ছে এমন একটা জিনিস যেখানে মাল্টিপল পেজেস থাকবে। মাল্টিপল পেজেস এর ক্ষেত্রে আমরা অনেকগুলো কনটেন্ট ইউজ করি, টেক্সট ইউজ করব, ইমেজ ইউজ করব, অডিও ইউজ করব, ভিডিও ইউজ করব। সো আমাদের প্রথমত একটা স্ট্রাকচার যদি আমি বলি যে আমি একটা স্ট্রাকচার বলতেছি ওয়েবসাইটের। আমি একটু দেখাই যে হোয়াইট বোর্ড অনলাইন। আমি একটু আপনাদের দেখাচ্ছি স্ট্রাকচারটা। ইন জেনারেল একটা ওয়েবসাইটের স্ট্রাকচারটা কিভাবে হয়? তো আপনি একটা ওয়েবসাইট ধরেন ভিজিট করেছেন। তো স্ট্রাকচারে দেখবেন প্রথমত এই উপরে আছে কি? এই ধরনের কোনো কিছু। এইটা হইতেছে আমার লোগো। লোগোর পাশে এখানে কিছু আছে হোম, তারপর অ্যাবাউট, তারপর আছে কনট্যাক্ট, তারপর আছে সার্ভিসেস ধরেন। এগুলাকে বলা হয় মেনু। আর আপনি ওয়েবসাইট ভিজিট করার পরেই যে জায়গাতে আপনি থাকেন সেটাকে বলা হয় হোম পেজ। এটাকে বলা হয় কি? হোম পেজ। এর পাশে আরো কিছু পেজ আছে, লাইক অ্যাবাউট পেজ আছে, কনট্যাক্ট পেজ আছে, সার্ভিসেস পেজ আছে। আরো কিছু পেজ থাকে। কিছু পেজ এমন আছে, মানে আমাদের ওয়েবসাইটের ধরনের উপর নির্ভর করে আমি কি নিয়ে কাজ করব। লাইক আমি ব্লগ লিখবো, তখন আমার ব্লগ ওয়েবসাইট দরকার। আমি ধরি একটা ভিডিও শেয়ারিং ওয়েবসাইট তৈরি করব, তখন ওই ধরনের ওয়েবসাইট দরকার। সো এটা ডিপেন্ড করে। ঠিক আছে? তারপর ওয়েবসাইটে এখানে একটা সাইড বার থাকে। রাইট সাইডে থাকে রাইট সাইড বার, লেফট সাইডে থাকে লেফট সাইড বার। আর ঠিক মাঝখানে যেটা থাকে ওইটাকে বলা হয় কনটেন্ট। আর একদম ঠিক নিচের দিকে যখন চলে যাবেন এই জিনিসটাকে বলা হয় ফুটার। তো ফুটারে কিছু ইনফরমেশন থাকে, কিছু কপিরাইট ওয়ার্ড থাকে, কপিরাইট নিয়ে কিছু কথাবার্তা থাকে, এন্ড কিছু লিংকস থাকে। এটা জেনারেলি একটা ওয়েবসাইট স্ট্রাকচার। কিন্তু এইখানে আরেকটা কথাও আমাদের ম্যাটার করে, সেটা হচ্ছে ওয়েবসাইট আসলে কয় প্রকার। ওয়েবসাইট আসলে ২ প্রকার হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। হুম, ওকে। আরেকটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। আমরা ওয়েবসাইট আসলে ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ডায়নামিক ওয়েবসাইট। কিন্তু আসলে আমি বুঝি না স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি? তাই তো? চলুন আমরা একটু পার্থক্যটা বুঝে ফেলি। তাহলে আমরা আরো এই জিনিসটা, মানে যে কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে বোঝা খুবই সহজ হয়।
স্ট্যাটিক ওয়েবসাইট হচ্ছে সিম্পল একটা ওয়েবসাইট। সিম্পল একটা ওয়েবসাইট আমি তৈরি করেছি কিছু জিনিস ব্যবহার করে। তো এই সিম্পল জিনিস যে ব্যবহার করে যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। অর্থাৎ এই ওয়েবসাইটের ক্ষেত্রে যা ইনফরমেশন আমাদের সামনে দেখাবে এটা সকল ইউজারের জন্য সেম থাকবে। কোনো ধরনের চেঞ্জ হবে না। আমি একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করব একবারই। এখন এটা মডিফাই বারবার হবে না। এটা একবারই তৈরি করেছি। এটা জাস্ট মানে এখানে কোনো ডাটা চেঞ্জেসও হবে না। স্ট্যাটিক সোজা সাপটা ওয়েবসাইট। একটা এক্সাম্পল হচ্ছে পোর্টফোলিও। আর ডায়নামিক ওয়েবসাইট হচ্ছে যেগুলো আমাদের ডাটা চেঞ্জ হয়ে থাকে। আরো সহজে বোঝালে যেই ধরনের ওয়েবসাইটে আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয়, ডিফারেন্ট ইউজারের অ্যাকাউন্টে ডিফারেন্ট জিনিস থাকে। এখানে একটা আমাদের লিমিটেশন থাকে যে আমি এই ধরনের এতটুকু আমি অ্যাক্সেস করতে পারবো, আমি অন্য কারো জিনিস দেখতে পারবো না। এখানে অনেকগুলো জিনিস আপডেট হয়, লাইক ফেসবুক আপডেট হয়ে থাকে, ফেসবুকে মিলিয়ন পোস্ট হয়ে থাকে। এগুলো হচ্ছে ডায়নামিক ওয়েবসাইটের এক্সাম্পল। ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রে ব্যাকএন্ড নামে কোনো একটা জিনিস থাকে বা ডাটাবেস নামে একটা জিনিস থাকে যেখানে সেন্সিটিভ ইনফরমেশন গুলো সেভ থাকে সার্ভারে। তো আরো জিনিসপাতি আমরা বুঝবো আসলে, বাট এটা আমরা ধারণা নিলাম যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডায়নামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কি। এটা আরো সহজে বুঝতে পারবো এই জায়গাটা থেকে। এই জায়গাটা আসলে কি, আমাদের ওয়েবের কিছু মানে ভার্সন। আমাদের ওয়েবের ভার্সন প্রথমত 1.0 আমাদের আসছিল 1990 সালের দিকে। তো আমাদের টিম বার্নার্স-লি নামে একজন কম্পিউটার সায়েন্টিস্ট ছিলেন, উনি এইচটিএমএল নামে একটা জিনিস তৈরি করেছিলেন যেটা কোনো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে পারতো। তো ওই সময় আমাদের ওয়েব ভার্সন 1.0 আসে। তো ওয়েব ভার্সন 1.0টা আসলে কি ছিল, এইটা ইউজ করে যে ওয়েবসাইটগুলো তৈরি করা হতো সেগুলো স্ট্যাটিক কন্টেন্ট, হাইলি লিমিটেড ইন্টারাকশন, অর্থাৎ এখানে সবার জন্য সেম কন্টেন্ট। ওকে, সবার জন্য সেম কন্টেন্ট, কোনো ধরনের মানে একজন ইউজারের জন্য এই ধরনের আরেকজন ইউজারের মধ্যে আরেক ধরনের কন্টেন্ট এইরকম না, সবার জন্য সেম কন্টেন্টই থাকবে, স্ট্যাটিক কন্টেন্ট। তারপর হচ্ছে ম্যানুয়াল পেজ এডিটিং। তো আপনি যদি এডিট করতে চান তাহলে ম্যানুয়ালি আপনি কোডে গিয়ে এডিট করতে হবে। হার্ডওয়্যার অ্যাক্সেস হচ্ছে 0 লোকাল হার্ডওয়্যার অ্যাক্সেস, আর ফুটপ্রিন্ট হচ্ছে 0 লোকাল ফুটপ্রিন্ট। তারপর আমাদের ওয়েব ভার্সন 2.0 আসে। তো ওয়েব ভার্সন 2.1.0 তে যে সকল ওয়েবসাইট তৈরি করা হয়েছিল তাদেরকে আমরা ওয়েবসাইট বলে থাকি। কিন্তু তারপর 2000 সালের দিকে আমাদের ওয়েব ভার্সন 2.0 আসে। 2.0 ডায়নামিক কন্টেন্ট, রিয়েল টাইম সার্ভার সাইড লজিক। আচ্ছা, ডায়নামিক কন্টেন্ট আসলে কি আমরা অনেকে বুঝি নাই। ডায়নামিক কন্টেন্টটা হচ্ছে যে সবার জন্য সেম কন্টেন্ট থাকবে না, এটা ইউজার ওয়াইজ ভ্যারি করে থাকে। ঠিক আছে, এখানে আমাদের সার্ভারের সাথে একটা ইন্টারাকশন থাকবে সব সময়। এটা এই ধরনের অনেকগুলো জিনিস আছে, আমরা আস্তে আস্তে বুঝবো। তারপর সেন্ট্রালাইজ আপডেট, ইনস্ট্যান্টলি ডেপ্লয়েড, রানস এনিওয়্যার ভিয়া ব্রাউজার। তারপর হচ্ছে মডিউলার ডিসেন্ট্রালাইজ ফুটপ্রিন্ট। একটু ওয়েট। ওকে, ঠিক আছে, আমি মনে করছিলাম যে এখানে দিতে ভুলে গেছি। তারপরে হচ্ছে আমার নেটিভ ওএস অ্যাপ্লিকেশন। ওএস অ্যাপ্লিকেশন বলতে আপনি অপারেটিং সিস্টেমে যে সফটওয়্যারগুলো ব্যবহার করে থাকেন সেইগুলোর কথা বলা হচ্ছে। এখানে কিন্তু ডিপ সিস্টেম ইন্টিগ্রেশন করার প্রয়োজন পড়ে থাকে। তারপর লোকাল আপডেটস রিকোয়ার পার ডিভাইস, ডাইরেক্ট ওএস লাইব্রেরি ইন হার্ডওয়্যার অ্যাক্সেস। আচ্ছা, বড় একটা পার্থক্য, এটা এতটুকু পাওয়ার দরকার নাই যে নেটিভ ওএস অ্যাপ্লিকেশনসে কি হচ্ছে, বাট বড় পার্থক্যটা হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশনস যেটা ওয়েব 2.0 তে যেগুলো রান করা হয় সেটাকে ওয়েব অ্যাপ্লিকেশনস বলা হয় থাকে, 1.0 তে হলে ওয়েবসাইট বলা হয় থাকে। ওয়েবসাইট আর ওএস অ্যাপ্লিকেশন বলে থাকেন, এইটার মধ্যে মেজর পার্থক্য হচ্ছে ওএস অ্যাপ্লিকেশনটা ডিপেন্ড করে আমার সিস্টেমের হার্ডওয়্যারের উপরে। ওকে, কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশন যেগুলো আছে ওইগুলা আমরা ব্রাউজার ব্যবহার করে ইউজ করতে পারবো। জাস্ট আমাদের একটা ব্রাউজার দরকার, আমি ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছি। এখন আমাদের তিনটা জিনিস আমাদের বুঝতে হবে যে কোনো জায়গাতে। ওকে, তিনটা জায়গা এখানে আছে। মূলত আমাদের নেটওয়ার্কিং যখন পড়বো, আমাদের নেটওয়ার্কিং এ আমাদের ওএসআই মডেল আছে। এই ওএসআই মডেলে 7টা লেয়ার আছে। এই 7টা লেয়ার মধ্যে 3টা লেয়ার হচ্ছে এখানে প্রেজেন্টেশন লেয়ার, অ্যাপ্লিকেশন লেয়ার, ডাটা লেয়ার। এই 3টা লেয়ার আসলে ওয়েবসাইট রান করার ক্ষেত্রে 3টা গুরুত্বপূর্ণ জিনিস কাজ করে থাকে। আচ্ছা, আর এখানে কিছু স্ট্যাক ব্যবহার করা হয়। স্ট্যাক বলতে আমরা কি কি ল্যাঙ্গুয়েজ, কি কি টুলস ইউজ করা হয়ে থাকে আমাদের ওই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে, সেটাকে আমরা মূলত স্ট্যাক বলে থাকি। ওকে, এখন প্রথমত প্রেজেন্টেশন লেয়ার নিয়ে একটু কথা বলা যাক। আমাদের এই প্রেজেন্টেশন লেয়ার মূলত আমাদের ওয়েবসাইটে যা যা আমাদের সামনে যে কন্টেন্ট গুলো শো করবে, এটা প্রেজেন্টেশন লেয়ারের মাধ্যমে হয়ে থাকে। প্রেজেন্টেশন লেয়ার ফ্রন্ট এন্ডের জন্য কাজ করছে। এখন ফ্রন্ট এন্ড বলতে কি বোঝানো হয়? ফ্রন্ট এন্ড বলতে বোঝানো হয় আমরা আমাদের ওয়েবসাইট অ্যাপিয়ারেন্স সামনে থেকে যেটা দেখতে পাই সেটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। আর যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে থাকে তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হয়ে থাকে। তো ফ্রন্ট এন্ডের জন্য আমরা এইচটিএমএল ব্যবহার করে থাকি। এইচটিএমএল এর মিনিংটা হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ।
যেটা মূলত কোনো একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে। তারপর ক্যাসকেডিং স্টাইল শিট ও সিএসএস ইউজ করা হয়ে থাকে, যেটা মূলত আমাদের ওয়েবসাইট ডিজাইন করে থাকে। আর জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেটা মূলত একটা ওয়েবসাইট বিভিন্ন ফাংশনালিটি এড করে থাকে। এটাকে আপনি হিউম্যান বডির সাথে যদি চিন্তা করেন, তাহলে এইচটিএমএল আসলে আমাদের স্কেলেটন বডি, সিএসএস হচ্ছে আমাদের সৌন্দর্য, এবং সবশেষে জাভাস্ক্রিপ্টটা কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমরা আমাদের ব্রেন কাজ করছে, আমরা হাঁটতে পারতেছি, আমাদের হাতটা নাড়ানো করতে পারতেছি, এই যে বিভিন্ন ফাংশনালিটি, এটা জাভাস্ক্রিপ্ট। এখন আরো দুইটা টার্ম আছে, ইউআই আর ইউএক্স। ইউআই হচ্ছে ইউজার ইন্টারফেস, ইউএক্স হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। তো এই ধরনের জিনিসপাতিও আমরা ফ্রন্ট এন্ডে করে থাকি। তো ইউজার ইন্টারফেস বলতে সামনে সুন্দর ডিজাইন হয়েছে কিনা, এটা ইউজার ইন্টারফেস। ইউজার এক্সপিরিয়েন্স বলতে আসলে ইউজাররা এটা ইউজ করে, এটা মানে ইউজার ফ্রেন্ডলি হিসেবে আমরা মানে তৈরি করেছি কিনা সেটা। তো এই টোটাল জিনিসটা ফ্রন্ট এন্ডে করা হয়ে থাকে। এখন আমাদের ব্যাক এন্ড নামে একটা জিনিস আছে। ব্যাক এন্ড কিন্তু আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটে থাকে না, বা ওয়েব 1.0 তে এইগুলো নেই। ব্যাক এন্ড নামে ডায়নামিক ওয়েবসাইটের ক্ষেত্রে আছে। ডায়নামিক বলতেই বোঝানো এখানে আমাদের একটা ইউজার অথেন্টিকেশন হবে। তো ইউজার অথেন্টিকেশন যদি হয়, তাহলে এখানে অবশ্যই ব্যাক এন্ড থাকবে। ব্যাক এন্ড কেন প্রয়োজন আমি আরেকটু সহজে বলি। আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুকে হয়তো আপনি রেগুলার 2-3টা পোস্ট করেন, আপনার অনেক অনেক ছবি আছে ফেসবুকে। এই যে ছবি আছে, আপনি এত এত পোস্ট করেন, এগুলো কোনো কোনো জায়গায় স্টোর করে রাখতে হয়, তাই না? এটা আরো যদি সহজে বলি, আপনার কম্পিউটার আপনি হয়তো অনেকগুলা নিজের ছবি রেখেছেন, ঠিক তেমনি ভাবে আপনি যে ছবিগুলো আপলোড করছেন ফেসবুকে, এইগুলো তো কোনো না কোনো একটা জায়গায় আমাদের স্টোর করে রাখতে হবে। লজিক্যালি চিন্তা করেন, এটা কোথায় স্টোর করে রাখা হবে? এটা স্টোর করে রাখা হবে ফেসবুকের সার্ভারে, ব্যাকএন্ডে স্টোর করা হয়ে থাকে। এটা আরো সহজে বললে, ফেসবুকে আমি ফার্স্ট টাইম লগ ইন করেছি, আমি আমার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে আমার মানে আমি যখন আমার ইমেল এবং পাসওয়ার্ড এন্টার করছি, আমাকে আমার অ্যাকাউন্টে লগ ইন করতে দিচ্ছে। কিন্তু ও বুঝলো কিভাবে আমি অ্যাকাউন্টের ওনার? তার মানে আমার ইমেল আর পাসওয়ার্ড পেছনে কোন একটা জায়গায় সেভ করা আছে। যখন কনফার্ম করলো যে সার্ভারে থাকা জিনিসটার সাথে আমার ম্যাচ করে ফেললো, তখনই আমাকে লগ ইন করতে দিয়েছে। এটাই ব্যাকএন্ডের কাজ। ব্যাকএন্ডের কাজের জন্য অ্যাপ্লিকেশন লেয়ারটা ব্যবহার করে থাকি। অ্যাপ্লিকেশন লেয়ারের কাজ কি, প্রেজেন্টেশন লেয়ারের কাজ কি, ডাটা লেয়ারের কাজটা কি, এগুলোর ডিটেলস আমরা জানবো কোথায়? কম্পিউটার নেটওয়ার্কিং যখন আসবে তখন আমরা ভালোভাবে জানবো। বা সহজে ব্যাকএন্ডে কাজ কি করা হয়ে থাকে। প্রসেস রিকোয়েস্ট, আমি ওয়েবসাইট ভিজিট করে তখন আমি যখন ভিজিট করি আমি হচ্ছে ক্লায়েন্ট, যে ওয়েবসাইট ভিজিট করবে তাকে ক্লায়েন্ট বলা হবে। তো এটা একটা রিকোয়েস্ট পাঠানো হচ্ছে যে আমি এই ওয়েবসাইটে ভিজিট করতে যাচ্ছি, তো প্রসেস রিকোয়েস্ট করবে, হ্যান্ডেলস অথরাইজেশন। এখন আমি যখন কোনো ডায়নামিক ওয়েবসাইট ভিজিট করে থাকি, দুইটা জিনিস ঘটে। প্রথমত অথেন্টিকেশন। অথেন্টিকেশন বলতে বোঝানো হয়ে থাকে আমি আমার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করছি আমার অ্যাকাউন্টে। আর অথরাইজেশন বলতে বোঝানো হয় আমি যতই লগ ইন করি না কেন, আমার সার্টেন লিমিট আছে যে আমি এতটুকু কন্টেন্ট আমি ভিজিট করতে পারবো। আমি লোকাল ইউজার হয়ে কিন্তু আমি অ্যাডমিন অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবো না, এটাকে বলা হয় অথরাইজেশন। তারপর রানস বিজনেস লজিক ড্রাইভেন বাই ফ্রেমওয়ার্কস লাইক লারাভেল, এক্সপ্রেস, জেঙ্গো। এখন ফ্রেমওয়ার্কস জিনিসটাকে আমরা আরো সামনে জানবো, বা ফ্রেমওয়ার্কস নিয়ে যদি আমি আরো কথা বলি, ফ্রেমওয়ার্কস হচ্ছে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যখন কোনো কিছু তৈরি করি, আমরা চাচ্ছি না স্ক্র্যাচ থেকে তৈরি করতে। তো প্রি বিল্ড একটা ডিজাইন, সেটা যদি ব্যবহার করি তাহলে আমার অনেক সময় সেভ হবে। এইটাকে বলা হয় ফ্রেমওয়ার্ক। সো আশা করি বোঝা গিয়েছে ব্যাকএন্ড। এখন ব্যাকএন্ডের সাথে ডাটা লেয়ার আর একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ডাটাবেস। তো ডাটা লেয়ারের মাধ্যমে ডাটাবেস রান করছে। এখন ডাটাবেস আমাদের কেন প্রয়োজন? আমাদের যত ওয়েবসাইটই আছে, যত ডায়নামিক ওয়েবসাইট, প্রত্যেকের ডাটাবেস আছে। ডাটাবেস জিনিসটা কি? ডাটাবেস জিনিসটা এইরকম ভাবে চিন্তা করতে পারেন যে আমার যে ওয়েবসাইট আছে, যে কোনো একটা ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট চিন্তা করেন, তো এই ওয়েবসাইট ইমেইল পাসওয়ার্ড আমাকে এন্টার করে লগ ইন করতে হয়। তো এই যে ইমেইল এবং পাসওয়ার্ড আমি এন্টার করে লগ ইন করি, এটা আসলে মানে কিভাবে লগ ইন হচ্ছে? মানে আমার ইমেল এবং পাসওয়ার্ড পেছনে কোনো একটা জায়গায় সেভ করা আছে, তার কারণে তো সে আসলে চিনতে পারছে, কারণ ওইটার সাথেই ম্যাচ করে দেখবে। সেটা যে জায়গায় সেভ করা থাকে সেটা হচ্ছে ডাটাবেস। কারণ ডাটাবেস শুধুমাত্র যে আমার এইখানেই থাকবে, মানে আমার ডাটাবেজে জাস্ট আমার ইমেল পাসওয়ার্ড থাকবে এরকম কোনো কিছু না। ডাটাবেজে আরো অনেক ইনফরমেশনই থাকতে পারে। ডাটাবেস মূলত ব্যবহার করা হয়ে থাকে বড় বড় ডাটাগুলো স্টোর করে রাখার জন্য। ছোট অ্যামাউন্ট ডাটা যখন হয়ে থাকে, তখন আমরা ওই যে মাইক্রোসফট এক্সেল টাইপ ওয়েবসাইট আমরা সফটওয়্যার ইউজ করে থাকি। কিন্তু ডাটা অনেক ম্যাসিভ অ্যামাউন্ট হলে আমরা ইউজ করে থাকি ডাটাবেস। ওকে, এখন এইটা নিয়ে আমরা একটু জানবো। বাট ডাটাবেস আমাদের যত ডায়নামিক ওয়েবসাইট আছে তাদের প্রত্যেকের ডাটাবেস প্রয়োজন।
কারণ তাদের অনেক ডাটা আছে যেগুলো স্টোর করে রাখতে হয়। ব্যাকএন্ড মূলত আমাদের কি কাজ করছে, ব্যাকএন্ডের সাথে আমরা ডাটাবেসটা কানেক্ট করে দেই, তারপরে আমাদের ওয়েবসাইটটা খুব স্মুথলি রান করে থাকে। আচ্ছা, ডাটাবেসের এখন আরো প্রকারভেদ আছে, সেগুলো আমরা সামনে জানবো, এগুলো জানার দরকার না আপাতত। বাট এখন যেটা দরকার সেটা হচ্ছে যে আমাদের ওয়েব ইনফ্রাস্ট্রাকচার মডেল ইভলিউশন, ওয়েব ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আমাদের জানা দরকার আছে। ওকে, প্রথমত আমরা 4 ধরনের ইনফ্রাস্ট্রাকচার সম্পর্কে জানবো। একটা হচ্ছে ওয়ান সার্ভার, তারপর ক্লায়েন্ট সার্ভার, তারপর মেনি সার্ভার ওয়ান ডাটাবেস, তারপর মেনি সার্ভার মেনি ডাটাবেস। তারপর ওয়ান সার্ভার, এটা মূলত আইডিয়াল হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য। ওয়ান সার্ভার হচ্ছে যে আমার একটা ওয়েবসাইট আমি জাস্ট বানিয়েছি, এটা ফ্রন্ট এন্ড, এক্ষেত্রে আমার জাস্ট ধরতে পারেন একটা পোর্টফোলিও ওয়েবসাইট। সো পোর্টফোলিও ওয়েবসাইট যেহেতু বানিয়েছি, তো আমি জাস্ট হোস্ট করে ফেলছি এটা সার্ভারে, তো ওইখান থেকে আমি অ্যাক্সেস করতে পারছি। এটাকে বলা হয় ওয়ান সার্ভার, বাট এখানে হাই রিস্ক অল এগস ইন দ্য বাস্কেট। ক্লায়েন্ট সার্ভার মডেলটা কি? ক্লায়েন্ট সার্ভার ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে মিডিয়াম রিস্ক মোস্ট কমন ট্রেডিশনাল সেটআপ, এটা মানে আমরা কমনলি এটা সবচেয়ে বেশি ইউজ করা হয়ে থাকে। ক্লায়েন্ট সার্ভার ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে মূলত আমি সার্ভারে মূলত আমাদের ওয়েবসাইটটা মানে স্টোর করে রাখা হয়েছে। তো এখন আমি চাইলে কি করতে পারি, চাইলে মানে আমি হচ্ছে ক্লায়েন্ট। ক্লায়েন্ট কাদেরকে বলা হয়? যত ইউজার আছে, ইউজার যে ব্রাউজার যেটা আছে এটাকে ক্লায়েন্ট বলা হয়। ক্লায়েন্টই মূলত ওয়েবসাইটকে ভিজিট করবে। ক্লায়েন্ট যখন ওয়েবসাইটটাকে ভিজিট করে তখন আসলে একটা রিকোয়েস্ট যায় ওই সার্ভারে। তো এটা ডিএনএস এর কাজ। তো ডিএনএস নিয়ে আমি কথা বলবো যখন, তখন আরো বুঝতে পারবেন। বা ক্লায়েন্ট সার্ভার নামে একটা জিনিস আছে। তার মেনি সার্ভার ওয়ান ডাটাবেস। তো এই ক্ষেত্রে আসলে আমাদের একটা ওয়েবসাইট মাল্টিপল সার্ভারে হোস্ট করা আছে, কিন্তু তার জন্য আমি একটা ডাটাবেস ব্যবহার করছি। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, ডাটাবেসের জন্য সার্ভার কিন্তু আলাদা হয়ে থাকে, আর ওয়েবসাইট হোস্ট করার জন্য সার্ভার কিন্তু আলাদা করা হয়ে থাকে। এখন আপনি যদি বুঝতে না পারেন হোস্ট জিনিসটা কি বা হোস্টিং জিনিসটা কি, আমি একটু বুঝাই ফেলি প্রথমত, তারপর আমি বলতেছি, এখানে গেইন ব্যাক করছি। আপনি যদি একটা ওয়েবসাইট ধরেন বানিয়ে ফেলেছেন, কিন্তু আপনি হোস্ট করতে চান, অনলাইনে পাবলিশ করতে চান, যাতে যে কেউ যে কোনো জায়গা থেকে আপনার ওয়েবসাইটটা ভিজিট করে দেখতে পারে, তো আপনার আসলে দুইটা জিনিস দরকার। প্রথমত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে হোস্টিং, আর সেকেন্ডলি যে জিনিসটা দরকার সেটার নাম হচ্ছে ডোমেইন। তাহলে আমাদের কি কি জিনিস প্রয়োজন? প্রথমত আমাদের প্রয়োজন হচ্ছে হোস্টিং, দ্বিতীয়ত আমাদের প্রয়োজন হচ্ছে ডোমেইন। কিন্তু আমি জানি না হোস্টিং কি, আমি জানি না ডোমেইন কি। হোস্টিংটা হচ্ছে আমার ওয়েবসাইট যখন আমি রান করছি, আমি ওয়েবসাইট বানাতে গেলে অবশ্যই আমার মাল্টিপল ফাইল ক্রিয়েট করা হয়েছে। ওই মাল্টিপল ফাইলে আমি মূলত কোডগুলো করেছি। মাল্টিপল ফাইল কি আমি বলি, যেমন index.html, এটা হচ্ছে html ফাইলটা। তারপর style.css, এটা হচ্ছে css ফাইলটা। আর লেটস সে script.js, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাইলটা। এটা কমন একটা ফরম্যাট আমি বললাম। তো এইগুলোতে আমি অনেক টেক্সট ব্যবহার করেছি ফাইলগুলোর ভেতরে, অনেকগুলো ইমেজ ব্যবহার করেছি, অনেকগুলো মিডিয়া ব্যবহার করেছি। এই ফাইলগুলো তো কোনো না কোনো জায়গায় স্টোর করে রাখতে হবে। হোস্টিংটা হচ্ছে সেই জায়গা বা সেই স্টোরেজ যেটা আমি ইয়ারলি বেসিসে ভাড়া নিচ্ছি, এটাকে বলা হয় হোস্টিং। আর ডোমেইনটা হচ্ছে ওয়েবসাইটটার নাম। উদাহরণস্বরূপ google.com, এটা কি একটা ওয়েবসাইটের নাম, এটাকে বলা হয়, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, আর কিছু না। তো এই যে ওয়েবসাইটের নাম, এটাকে বলা হচ্ছে কি হোস্টিং। আশা করি বুঝতে পেরেছেন। এটাই মূলত হোস্টিং, আর কিছু না, তেমন কিছু না। তো তো প্রথমটা আমরা বললাম হোস্টিং হচ্ছে ভাড়া নেওয়া ইয়ারলি, ডোমেইনটা হচ্ছে ওয়েবসাইটের নাম। কারণ ডোমেইনে কিন্তু বিভিন্ন অংশ আছে, এটা আমরা প্রথমত জানা দরকার। প্রথমত আপনি যখন দেখবেন .com, .org, এগুলোকে ডোমেইন নেম এক্সটেনশন বলা হয়। বা এখানে আমাদের আরেকটা জিনিস আছে, এই যে .com যেটা বলতেছি বা .org, এগুলোকে বলা হয় টপ লেভেল ডোমেইন। কারণ ডোমেইন আসলে দুই ধরনের, টপ লেভেল ডোমেইন আর সেকেন্ড লেভেল ডোমেইন বলা হয়ে থাকে মূলত। এটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন। তো এই ধরনের জিনিসপাতি যেগুলো থাকে সেটাকে বলা টপ লেভেল ডোমেইন। এখন টপ লেভেল ডোমেইনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি। প্রথম ভাগ যেটা, ওইটাকে কি বলা হয়? টপ লেভেল ডোমেইনকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে যে আমাদের জিটিএলডি। জিটিএলডি মানে হচ্ছে জেনেরিক টপ লেভেল ডোমেইন। জেনেরিক টপ লেভেল ডোমেইন মানে হচ্ছে আমরা বিজনেস অর্গানাইজেশন ক্ষেত্রে যেগুলা আমরা ইউজ করে থাকি, ওকে, লাইক .com, .org, .edu, যেটা আমরা ইউজ করে থাকি নরমালি। তারপর আরেকটা টপ লেভেল ডোমেইন হচ্ছে আমাদের সিসিটিএলডি। সিসিটিএলডি মিনিংটা হচ্ছে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন, মানে আমাদের সরকারি ওয়েবসাইটগুলো যেগুলো ইউজ করে থাকে। উদাহরণস্বরূপ .com, .bd বাংলাদেশ ব্যবহার করে থাকে, তারপর .in ইন্ডিয়া ব্যবহার করে থাকে, তারপর .ca কানাডা ব্যবহার করে থাকে, এগুলোকে বলা হয় সিসিটিএলডি। ওকে,
সো সিসিটিএলডি এগুলো হচ্ছে আমাদের মানে কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। সো তাহলে .com .go টপ লেভেল ডোমেইন, তাহলে .com এর আগে যেটা আছে ওইটাকে কি বলা হবে? এটাকে বলা সেকেন্ড লেভেল টপ লেভেল ডোমেইন। এখন এটাকে বলা হবে যেমন গুগল, এখানে হচ্ছে সেকেন্ড লেভেল টপ লেভেল ডোমেইন। এখন যদি গুগলের আগে কোনো কিছু থাকে তখন এটাকে সাবডোমেইন বলা হয়। যেমন আমি বললাম যে drive.google.com, এটা হচ্ছে ফার্স্ট লেভেল সাবডোমেইন। এর আগে জন্য কিছু থাকে লাইক 1.drive.google.com, তাহলে এটাকে বলবো সেকেন্ড লেভেল সাবডোমেইন। এর আগে কিছু যদি থাকে 3.1.drive.google.com, তখন বলবো থার্ড লেভেল সাবডোমেইন। বুঝছেন? আশা করি বোঝা গিয়েছে, খুবই সহজ জিনিসপাতি। ওকে, এখন আরেকটা জিনিস আছে যেটা আমাদের বুঝতে হবে, সেটা হচ্ছে ইউআরএল স্ট্রাকচার। কারণ এটা অনেক ইম্পর্টেন্ট টপিক, তাই বোঝা উচিত। তো আপনি ইউআরএল স্ট্রাকচার ধরেন এরকম দেখলেন, যেমন এইচটিটিপিএস ধরেন, https://google.com। আপনি আসলে বুঝতে পারেন না, মাঝে মাঝে www থাকে, বাট বর্তমানে ওয়েবসাইটে তেমন এটা ইউজ করা হয় না। চলুন জানা যাক। প্রথমত এইচটিটিপিএস, এটা হচ্ছে, এটাকে বলা হয় স্কিম। কিন্তু এটা হচ্ছে আমাদের স্কিম। আচ্ছা, তো এটা এইচটিটিপি থাকতে পারে বা এইচটিটিপিএস থাকতে পারে, তো এটাকে বলা হবে মূলত স্কিম। তারপরে কুলন ডাবল স্ল্যাশ মূলত পাথ ব্যবহার করা হয় থাকে অনেক জায়গায়, ঠিক আছে। তারপর www হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, তারপর এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেভেল ডোমেইন, আর এটা হচ্ছে আমাদের টপ লেভেল ডোমেইন। এখন এটা শেষে অন্য কিছু থাকতে পারে, লাইক এটার পরে যেটা থাকে সেটা বলা হয় রিসোর্স। যেমন আমি বললাম যে অ্যাডমিন নামে কোনো কিছু আছে, তাহলে অ্যাডমিন নামে একটা কিছু, তো এটা হচ্ছে সেই রিসোর্স যেটা আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। ওকে, ধরেন এটার পরে দিল যে .php (id = 1), এরকম কিন্তু অনেক ওয়েবসাইটে দেখতে পারবেন, আপনি সামনে দেখতে পারবেন। তো তখন এটাকে কি বলবে? কোয়েশ্চেন মার্কের পরে যেটাকে কি, যেটা আছে এটাকে কি, এটাকে বলা হয় মূলত, আমাদের ভুলে গেছি যদি অনেক কিছু, বাট এইটা হচ্ছে আমাদের ভ্যালু। আর এটার নামটা কি, যেমন কোয়েশ্চেন মার্ক ইকুয়ালস টু 1, আমি নিজেও ভুলে গেছি আসলে, টু বি অনেস্ট, অনেক আগে পড়ছিলাম তো। এক্সপ্লেইন যদি করতে বলি তখন বলবে যে প্যারামিটার। ওকে, মনে পড়ছে। তো এই জিনিসটা যেটা, এই যে আইডি, এটা হচ্ছে প্যারামিটার, ইকুয়ালের পরে যেটা থাকবে এটাকে ভ্যালু। তাহলে আশা করি বুঝতে পেরেছেন ইউআরএল স্ট্রাকচারটা। এটা নিয়ে আরো ভালোভাবে বুঝবো আমাদের সামনে আছে, আজকে যদি না হয় সামনের ক্লাস আরেকটা আছে, ওইটাতে আমরা বোঝার চেষ্টা করব। বাট যতটুকু জানার প্রয়োজন সেটা আমরা তো জেনে গিয়েছি। এখন আমরা যদি এখানে ব্যাক করি, দেখেন, তারপর আছে আমাদের কি, মেনি সার্ভার মেনি ডাটাবেসেস। এটা হচ্ছে সবচেয়ে সিকিউর, সবচেয়ে স্ট্রং আইসোলেশন। তো এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো সার্ভার থাকবে, অনেকগুলো ডাটাবেস থাকবে, এটা সবচেয়ে সিকিউর থাকবে। এটা সিকিউর কেন? অনেক সময় আমাদের ওয়েবসাইট অনেক বেশি ট্রাফিকের কারণে আমাদের ওয়েবসাইট ডাউন হয়ে যাওয়ার চান্স থাকে। তো তখন মাল্টিপল সার্ভার, মাল্টিপল ডাটাবেস এগুলো হ্যান্ডেল করে ফেলে, ঠিক আছে, এই জন্য প্রয়োজন আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস বোঝা দরকার, ফ্রন্ট এন্ড কি, ব্যাক এন্ড কি। ফ্রন্ট এন্ড কে আমরা ক্লায়েন্ট সাইড বলে থাকি, আর ব্যাক এন্ড কে আমরা সার্ভার সাইডে বলে থাকি। তো ফ্রন্ট এন্ড আসলে হচ্ছে সেই জিনিসটা যেটা আমাদের ইউজার ব্রাউজার রান করে থাকে। ওকে, বা ইউজার যখন ওয়েবসাইটটা ভিজিট করে তখন সে যে জিনিসটা দেখতে পায় সেটাকে বলা হয় আমাদের ফ্রন্ট এন্ড। ওকে, এখন ফ্রন্ট এন্ড মতো ইউজার ব্রাউজার রান করে। এখন ফ্রন্ট এন্ড আমরা যদি বানাতে চাই, যারা ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে, যেসব ডেভেলপার ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করে থাকে তাদেরকে ফ্রন্ট এন্ড ডেভেলপার বলা হয়ে থাকে। তো এটা ফ্রন্ট এন্ড যদি আপনি ডেভেলপ করতে চান ওয়েবসাইটের, তাহলে তিনটা জিনিস প্রয়োজন: HTML, CSS, JS। HTML টা স্ট্রাকচার তৈরি করবে, CSS টা লেআউট তৈরি করবে, আর JS ইন্টারঅ্যাক্টিভিটি, যেটা আমরা আগে বলেছি। আমাদের হিউম্যান বডির সাথে না করলে HTML মূলত আমাদের স্কেলেটন বডি তৈরি করবে, CSS আমাদের ডিজাইন করবে, JS বিভিন্ন ফাংশনালিটি এড করবে। এখন আপনি যদি ফ্রন্ট এন্ড, মূলত ফ্রন্ট এন্ডই দেখা যায়, আমাদের ব্যাক এন্ড দেখা যায় না কখনো। ফ্রন্ট এন্ড যদি কখনো দেখতে চান কোনো ওয়েবসাইটে, তাহলে আপনি পেজ সোর্সে চলে যাবেন। ফর এক্সাম্পল, আপনি ধরেন এইখানে আসলাম, এই ওয়েবসাইট একটা আছে, তো রাইট ক্লিক, ভিউ পেজ সোর্স, তাহলে এইখানে যা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ড মূলত, ঠিক আছে। এটা সাজাও না, এই জন্য এই ধরনের দেখতে পাচ্ছেন, এইভাবে দেখতে পাচ্ছেন, বাট এটা একটু আসলে ফ্রন্ট এন্ড। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর যে আমরা সামনে আগাই, ওই একইভাবে আমাদের ব্যাক এন্ডও আছে। তো ব্যাক এন্ড মূলত কোথায় রান করে? একটা ওয়েব সার্ভার রান করে থাকে। এখন ওয়েব সার্ভার কি, এইটা কি কি ধরনের আছে এগুলো আমরা পরে জানতেছি, বাট ওয়েব সার্ভার হচ্ছে আপনি এটা সুপার কম্পিউটারের সাথে তুলনা করতে পারেন। মূলত ওয়েব সার্ভার হচ্ছে একটা কম্পিউটার, এটা একটা সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার তারাই যাদের পাওয়ার অনেক বেশি, নর্মাল কম্পিউটার থেকে ওদের পাওয়ার অনেক বেশি হয়ে থাকে। সো ওইখানে আমাদের মূলত এগুলা ডেপ্লয় করা থাকে। ব্যাকএন্ডটা এটা টোটালি সার্ভার রান করা হয়।
তারপর এটা বাংলাতে যেটা ইউজ করে ডাটাবেজ আমরা ইউজ করব, এপিআই ইউজ করব। এখন এপিআই কি আপনাকে বুঝতে হবে না, কারণ এপিআই আমরা ডিটেইলসে বলবো, কিন্তু এপিআই ছাড়া কখনো একটা আমরা ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারবো না, তো এপিআইটা দরকার। তারপর টেস্টটা ভিজিবিলিটি, এটা মূলত আমাদের ইন জেনারেলি এটা হিডেন থাকে, এটা কখনোই আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এটা অ্যাক্সেস করতে হলে আপনার প্রপার পারমিশন লাগবে, আপনার কাছে ক্রেডেনশিয়ালস থাকা লাগবে। নরমালি একজন ইউজার কখনোই আমাদের এটা চেক করতে পারবে না। কারণ পেনিট্রেশন টেস্টিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের পেনিট্রেশন টেস্টিং আছে, ওইটা ডিপেন্ড করে। আমরা পেনিট্রেশন টেস্টিং নিয়ে যখন জানবো তখন জানতে পারবো পেনিট্রেশন টেস্টিং কয় ধরনের হয়ে থাকে, এটার প্রসেসটা কি, সমস্যা নেই। বাট আপাতত জেনে রাখেন নরমালি এটা হিডেন থাকে, এটা জাস্ট ডেভেলপাররা অ্যাক্সেস করতে পারে যে অ্যাকচুয়ালি এটার উপর কাজ করেছে। এখন আরেকটা জিনিস জানা দরকার, সেটা হচ্ছে ডম। ডমের মিনিংটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ডমটা আসলে কি এটাও জানা দরকার, তাই না? তো ডম তাদের মধ্যে যেটা বলছে সেটা হচ্ছে দ্য ডম ইজ আ ব্রাউজার্স মেথড অফ রিপ্রেজেন্টিং দ্য এইচটিএমএল পেজ এজ এ প্রোগ্রামেবল hierarchical object. 3. Scripts dynamically manipulate these nodes. ডমের মিনিংটা হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল। আপনি যখন কোনো একটা পেজ বা কোনো একটা এলিমেন্ট যখন তৈরি করেন, যেমন আমরা অনেকগুলো, যেমন এইচটিএমএল এর মূলত আমাদের স্ট্রাকচার যে বলি, HTML এটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা দুইটা সেকশন থাকে, এটা হচ্ছে হেড, একটা হচ্ছে বডি। ওকে, তো HTML স্ট্রাকচারটা এই হেডের ভেতরে টাইটেল স্টাইল আমরা এগুলো ইউজ করে থাকি। টাইটেল হচ্ছে ওয়েবসাইটের টাইটেল, স্টাইল হচ্ছে এখানে কিছু সিএসএস এর যে কোডগুলো এখানে দিয়ে থাকি, আর কিছু মেটাডাটা, আর বডির ভেতরে আমাদের ওয়েবসাইটের মতো জিনিসগুলো থাকে। তো এই প্রতিটা হচ্ছে একটা এলিমেন্ট, এই প্রতিটা কিন্তু একটা এলিমেন্ট হয়ে থাকে। কারণ আমি আপনাকে HTML বেসিক স্ট্রাকচারটা দেখাই, তাহলে আপনি আরো সহজে বুঝতে পারবেন, কারণ এমনি এইভাবে মুখে বললে বোঝা যায় না। আমি এইখানেই মূলত দিয়ে দেই, এইখানে আমি লিখবো, আমি এখান থেকেই শুরু করি। এই যে দেখেন HTML শুরু হয় এইভাবে, যে আমাদের এইভাবে শুরু করি যে ডক টাইপ HTML। আচ্ছা, এই লাইনটা কিন্তু এড না করলেও চলে। এই লাইন এড করার মানে হচ্ছে আমি বোঝাতে যাচ্ছি এটা আমি HTML ভার্সন 5 ব্যবহার করছি। তারপর আমরা শুরু হবে কি দিয়ে, HTML নামে একটা ট্যাগ আছে। অন ট্যাগ কখন বলি, যখন এই যে আমাদের লেস দেন আর গ্রেটার দেন মাঝখানে কোনো কিছু লিখে ওইটাকে ট্যাগ বলা হয়। আর একটা স্টার্টিং ট্যাগ আছে আর একটা ক্লোজিং ট্যাগ আছে। যেমন এটা হচ্ছে স্টার্টিং ট্যাগ, আর ক্লোজিং ট্যাগ বোঝাতে স্ল্যাশ ব্যবহার করা হয় থাকে। মানে HTML নিয়ে যা কোড লিখবো সেটা এই জিনিসটার ভেতরে লিখতে হবে। এইটা দুইটা অংশ। প্রথমত হেড নামে একটা অংশ আছে, হেড। তো হেডের ভেতরে লিখলাম, ধরুন টাইটেল আমি লিখবো, সো হেডের ভেতরে একটু টাইটেল লেখা যাক, চলেন। তো এটার ভিতরে টাইটেল যেটা হবে সেটা হচ্ছে যে লেটস সে মাই ফার্স্ট ওয়েবসাইট। ওকে, আপনি এখানে স্টাইল ট্যাগ ইউজ করে আপনি কিছু মানে সিএসএস এড করতে পারেন, বা ওইটা বাদ দেই। এখন এখানে হেড শেষ, এখানে আমরা বডি এড করা যাক। তো আমরা বডি এড করি যদি, তো বডি যদি এড করি তাহলে বডির ভেতরে কি লেখা যায়, বডির ভেতরে আপনি অনেক কিছু, লাইক আপনি প্যারাগ্রাফ এড করতে পারেন। তারপর লাইক এখানে প্যারাগ্রাফ এড করতে পারেন, হেডার H1 দিয়ে হেডার 1, এখানে এইরকম ভাবে H1 H2 H3 H4 H6 ছয়টা হেডার ট্যাগ আছে, হেডিং ট্যাগ, তারপর ফর্ম স্ক্রিপ্ট এগুলো অ্যাড করতে পারেন। তো স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে মূলত আমরা জাভাস্ক্রিপ্টটা অ্যাড করে থাকি। তো এগুলা যে এই যে জিনিসটা, যেমন আমি এখানে যে অনেকগুলো লিখেছি, লাইক আমি এখানে বডি লিখতেছি, হেড লিখতেছি, টাইটেল লিখতেছি, এই টোটাল এক একটা ট্যাগকে বলা হয় এক একটা এলিমেন্ট। এই এক একটা এলিমেন্টকে একটা ডম বলা হয়, ডকুমেন্ট অবজেক্ট মডেল। তো ডকুমেন্ট অবজেক্ট মডেল আমাদের যেটা বোঝাতে চায় সেটা হচ্ছে যে একটা ট্রি লাইক স্ট্রাকচার তৈরি করছে। এই ট্রি লাইক স্ট্রাকচার তৈরি করার কারণে আমার টুল এটা পেজ শো করছে। যখন আমি একটা ওয়েবসাইট ভিজিট করি, টুল একটা পেজ আমাদের শো করে না, যে কোনো পেজ হতে পারে, এটা ব্ল্যাঙ্ক হতে পারে, ভরা হতে পারে, ডিজাইন সুন্দর হতে পারে, বাট এটা ট্রি লাইক স্ট্রাকচারের মাধ্যমে মূলত আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি। এই টোটাল পেজটাকে তখন আমরা ডম হিসেবে চিন্তা করব, ডকুমেন্ট অবজেক্ট মডেল। ডম নিয়ে আরো বিস্তারিত জানবো যখন আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে পড়াশোনা করব। জাভাস্ক্রিপ্ট জানতে হবে, ক্রস স্ক্রিপ্টিং নামে একটা ওয়েব ভার্নাবিলিটি আছে, ওইটা পড়াশোনা করতে হলে আমাদের জাভাস্ক্রিপ্ট জানতে হয়। এখন আরেকটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে ইউআরএল এনকোডিং। তো ইউআরএল এনকোডিং কিন্তু প্রচুর পরিমাণে আমরা ব্যবহার করে থাকি। এই এনকোডিংটা ব্যবহার করা হয় অনেকগুলো জিনিস বাইপাস করার ক্ষেত্রে, লাইক ফায়ারওয়াল বাইপাস ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। লাইক স্পেস দ্বারা %নিয়ে যায়, একটা কালেকশন দিয়ে %7, এটা দিয়ে %3c, এটা দিয়ে %3e। তো এইটা প্রয়োজন আছে। ওকে, এর প্রয়োজন আছে। Attackers use % encoding to inject special characters that break out of the structural tree. আমরা অনেকগুলা পেলোড ইউজ করে থাকি, আমরা কোনটা ওয়েব ভার্নাবিলিটি টেস্ট করতে বা ফাইন্ডিং করতে। তো মাঝে মাঝে আমাদের ফায়ারওয়াল আমাদের কিন্তু ব্লক করে দেয়, কিন্তু আমরা এনকোডিং ব্যবহার করলে এটা বাইপাস করা যায়।
তো পেলোড কি আপনি বুঝতে হবে না, এখন আমরা সামনে জানবো। বাট তবু আশা করি এতটুকু বুঝতে পেরেছেন, এই যে এতগুলা জিনিস আমি যেটা বললাম। তো এরপর আমরা যে সামনে আগাই, ডমের ব্যাপারটা আশা করি বোঝা গিয়েছে। ডম সিম্পল, আর কিছু না এখানে। এখন আমরা মেইন জিনিসটাতে একটু যাওয়া যাক। তার আগে আমরা যেহেতু আমরা এই জিনিসটা বুঝে গিয়েছি, আরেকটা জিনিস এখন যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে কি কি ভালনারেবিলিটি আসতে পারে। ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে প্রথম ভালনারেবিলিটি হচ্ছে সেনসিটিভ ডাটা এক্সপোজার। এটার ভালনারেবিলিটি নিয়ে আমরা আলোচনা করছি, যে মানে মেজর যে ভালনারেবিলিটি গুলো যেগুলো আমাদের দেখা যায় সাধারণত, সেইগুলো নিয়ে আমরা মূলত কথাবার্তা বলছি। তো প্রথমত আমরা দেখা যায় সেনসিটিভ ডাটা এক্সপোজার। তো সেনসিটিভ ডাটা এক্সপোজার হচ্ছে আসলে কি, যে কখনো মানে ডেভেলপার ভুলের কারণে সেনসিটিভ কিছু ইনফরমেশন যদি কোনো কারণে আমাদের সোর্স করে দেখা যায়, বিভিন্ন এরর মেসেজে দেখা যায়, ওটাকে সেনসিটিভ ডাটা এক্সপোজার বলা হয়। তো এইগুলো খুবই মেজর একটা ভালনারেবিলিটি, এগুলো খুঁজে পেলে আপনি ভালোই টাকা পয়সা পাবেন বাউন্টি হিসেবে। তো এটা আসলে কি, সেনসিটিভ ইনফরমেশন হার্ডওয়্যার ক্রেডেনশিয়ালস ডিবাগিং ফর লেফট ইন ক্লিয়ার টেক্সট উইথ ক্লায়েন্ট সাইড কোড। এটা উদাহরণস্বরূপ হতে পারে যে কমেন্টে দিয়ে দিছে সোর্স কোডে। এটা একটা কারণ হতে পারে যে কিছু সেনসিটিভ ইনফরমেশন লাইক আপনি টেস্ট ক্রেডেনশিয়ালস গুলো পেয়ে গিয়েছেন। এটা ইমপ্যাক্ট কিন্তু বড় আছে। A seemingly minor fronting exposure provides attackers with administrative backend access, bypassing all brute force defenses. Okay, আর এটার ফিক্সটা বলা হচ্ছে যে মিনিমাইজ ডেপ্লয়েড কোড, এনফোর্স ডাটা ক্লাসিফিকেশন and scrap dev environment comments before production builds. তাহলে ভালোভাবে আমাদের যে সোর্স কোড আছে এখানে কমেন্টগুলো চেক করতে হবে। যদি কমেন্ট থাকে তার ডেভেলপার হলে অবশ্যই সেগুলো রিমুভ করতে হবে। পার্সেন্টেজ ডাটা এক্সপোজারের ক্ষেত্রে এইটা না যে আমি জাস্ট সোর্স কোডেই আমি পাবো, আরো অনেকগুলো ওয়ে আছে। কিছু এরর জেনারেট করলে লাইক 500 400 কিছু স্ট্যাটাস কোড যদি জেনারেট করে সেক্ষেত্রেও আসে। স্ট্যাটাস কোড জিনিসটা কি বুঝতে হবে না, ওইগুলো সামনে জানবো। সেকেন্ড ভালনারেবিলিটি হচ্ছে আমাদের HTML ইনজেকশন। HTML ইনজেকশন মূলত আমরা HTML ট্যাগগুলো আমরা প্রথমত আমাদের খুঁজতে হবে, আমরা যে ওয়েবসাইট আছে ওখানে ইনপুট হিসেবে কোনো কিছু আছে কিনা, লাইক সার্চ বার, কোন একটা কন্টেন্ট ফর ইত্যাদি। তো সেইখানে গিয়ে আমরা কি করব, মূলত আমরা একটা HTML, আমরা কোনো HTML কোড লাইক ট্যাগ আমি ইনপুট দিব। ইনপুট দিলে সেটা যদি এক্সিকিউট হয় তাহলে বুঝতে হবে যে HTML ইনজেকশন এখানে আছে। এটা যদি আমি আরো সহজে বোঝাই, যে আমাদের প্রথমত একটা ইনপুট ফিল্ড খুঁজতে হবে যেখানে আমি কোনো কিছু টাইপ করতে পারি, এবং টাইপ করলে সেটা একটা এক্সিকিউট হচ্ছে, কোনো স্যানিটাইজেশন হচ্ছে না। স্যানিটাইজেশন বলতে আমাদের ফিল্টারিং করা, যে আমাদের যে ওয়েবসাইটটা কোনো ফিল্টারিং করছে কিনা আমার ইনপুটের উপর, কোন ধরনের ফিল্টারিং হচ্ছে না, যা ইনপুট হিসেবে দেওয়া হচ্ছে সেটা অ্যাকসেপ্ট করতেছে এবং এই ইনপুট অনুযায়ী সে আসলে এক্সিকিউট করতেছে। HTML ইনজেকশন বলে যে আমরা HTML ট্যাগ আমরা দিব এবং সে উইথাউট স্যানিটাইজেশন উইথাউট ফিল্টারিং সেটা এক্সিকিউট করছে, তাহলে এখানে HTML ইনজেকশন আছে। এটার এক্সাম্পল হচ্ছে যে অনেক সময় আমরা HTML কোড এমন ভাবে দিই যে মানে অন্য একটা আমাদের ম্যালিশিয়াস একটা পেজ বানালাম, সেইটার একটা লগইন ফর্ম আমরা HTML ইনজেকশনের মাধ্যমে ওই মানে টার্গেট ওয়েবসাইটে দিয়ে দিলাম, যার কারণে আসলে ইউজার ক্রেডেনশিয়ালস গুলো আমাদের সার্ভারে সেভ হয়ে গেল। আর এই ক্রেডেনশিয়ালস দিয়ে আমরা অনেক কিছুই করতে পারি। এটা ইমপ্যাক্ট হচ্ছে ক্রেডেনশিয়ালস থ্যাফট, ইনজেক্টিং ফেক লগইন ফর্মস, ডিফেসমেন্ট এন্ড ফিশিং। এটা ফিক্স হচ্ছে ইনার HTML। তো ইনার HTML এটার মতো একটা ফাংশন হিসেবে চিন্তা করতে পারেন, যেটা জাভাস্ক্রিপ্টে ব্যবহার করা হয় কমনলি। কিন্তু আমরা ইনার HTML ব্যবহার করা অ্যাভয়েড করে ইনার টিএক্সটি আর টেক্সট কন্টেন্ট এগুলো ব্যবহার করার চেষ্টা করব, তাহলে এটা আর হবে না। এখন আমরা সামনে জানবো এই ধরনের জিনিসপাতিগুলো আরো সহজে জানবো, এখন এগুলো নিয়ে প্যারা নেওয়ার দরকার নাই। এখন আমরা ক্রস স্ক্রিপ্টিং নিয়ে জানা যাক। তো ক্রস স্ক্রিপ্টিং আর HTML ইনজেকশন প্রায় সেম, বাট পার্থক্য জাস্ট এতটুকুই যে HTML ইনজেকশনের ক্ষেত্রে আমরা HTML কোড এন্টার করি, আর ক্রস স্ক্রিপ্টিং ক্ষেত্রে আমরা জাভাস্ক্রিপ্টের কোড ইনজেক্ট করে থাকি ইনপুটে। তো এটা স্টেপটা সিম্পল। প্রথমত আমরা ইনপুট দিব, তারপর ইনপুট যখন দেওয়া হয়ে যাবে আমাদের যদি আমাদের মানে ওয়েবসাইটটা উইথাউট স্যানিটাইজেশন আমাদের প্রম্পটটা অ্যাকসেপ্ট করবে, তারপরে সে এক্সিকিউশন করে ফেলবে। তো আমাদের মূলত ক্রস স্ক্রিপ্টিং তিন ধরনের হয়ে থাকে: রিফ্লেক্টেড ক্রস স্ক্রিপ্টিং, স্টোর ক্রস স্ক্রিপ্টিং এন্ড ডম ক্রস স্ক্রিপ্টিং। রিফ্লেক্টেড হচ্ছে যেগুলো আসলে জাস্ট রিফ্লেক্ট হবে। রিফ্লেক্টেড আরো সহজে বুঝতে চাইলে আপনি যখন আয়নার সামনে দাঁড়ান তখন আপনি নিজের রিফ্লেকশন বা প্রতিবিম্ব দেখতে পান। ওকে, যখন আপনি আয়নার সামনে কি সরে যান, সরে যায়। রিফ্লেক্টেড ক্রস স্ক্রিপ্টিংটাও সেম, যখন আপনি একটা পেলোড আপনি ইনজেক্ট করবেন সাথে সাথে এক্সিকিউট হবে, বাট ওয়েবসাইটটা আবার নেক্সট টাইম ভিজিট করেন বা রিলোড করেন ওই জিনিসটা থাকছে না, ওইটা কোনো জায়গায় সেভ থাকবে না। স্টোরটা হচ্ছে সেই জায়গাটা যেটা আমাদের রিফ্লেক্টেড অভাব। স্টোরে মূলত আমাদের ওই পেলোডটা, যেটা আমাদের যে জাভাস্ক্রিপ্ট যে কোডটা
যে কোডটা আমি মূলত ইনপুট হিসেবে দিব, এটাকে পেলোড বলা হচ্ছে। এইটা আমি ইনপুট হিসেবে যখন দিচ্ছি, এটা যদি সেভ হয়ে যায় ওইটাকে বলা হয় স্টোর প্রসেস স্ক্রিপ্টিং। এটা মূলত ডাটাবেসে সেভ হয়ে যায়। তারপর আছে ডম। ডমটা বুঝতে হলে আপনাকে ডম এক্সেস বুঝতে হলে আপনাকে ডম আসলে কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। বাট ডম যদি আরো সহজে বলি, এটা মূলত ব্রাউজারের সাথে খুবই কানেক্টেড। ওকে, এখন যদি আমরা সামনে আগাই, লাস্টলি সিএসআরএফ, এটা হচ্ছে ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। এটা আসলে কি, কিভাবে হচ্ছে এটা বুঝতে হবে না। আমি খুব সহজে যদি বলি, ধরেন আপনার একটা অ্যাকাউন্ট আছে, যে কোনো একটা ওয়েবসাইটে অ্যাকাউন্ট আছে। আপনি নিজেও জানেন না আপনার অ্যাকাউন্টে ইমেল এবং পাসওয়ার্ড কিভাবে যেন চেঞ্জ হয়ে গেছে। আপনি আসলে বুঝতেই পারেননি। কিন্তু আসলে কিভাবে হইছে? আসলে যে জিনিসটা এখানে ঘটে, হ্যাকার মূলত একটা স্ক্রিপ্ট বানাবে। ম্যালিশিয়াস হ্যাকার একটা স্ক্রিপ্ট বানাবে। স্ক্রিপ্টে আমাদের ইনস্ট্রাকশনটা হচ্ছে এইরকম, যখনই এই স্ক্রিপ্ট একটা ওয়েবসাইটে হোস্ট করা হবে, তারপর আপনাকে লিঙ্ক পাঠানো হবে। যখনই আপনি ওই লিঙ্কে ক্লিক করবেন, অটোমেটিক্যালি সেটআপ করাই আছে, লিঙ্কে ক্লিক করলেই আপনার ইমেলটা একটা স্পেসিফিক ইমেলে চেঞ্জ হয়ে যাবে যেটা হ্যাকার চাচ্ছে, আপনার পাসওয়ার্ডটা আপনার একটা স্পেসিফিক পাসওয়ার্ডে চেঞ্জ হয়ে যাবে যেটা হ্যাকার জানে, সে সেট করে রাখছে। এটাই মতো ক্রস সাইট রিকোয়েস্ট ফরজারি। এটা মডার্ন ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে কাজ করে না, কারণ মডার্ন ওয়েবসাইট যে জিনিসটা ইউজ করে থাকে সেটা হচ্ছে এনটি সিএসআরএফ টোকেন। এনটি সিএসআরএফ টোকেন দিয়ে ভ্যালিডেশন করে থাকে এক্সট্রা সিকিউরিটি লেয়ার হিসেবে। এইটা এনসি সিএসআরএফ টোকেনটার সুবিধাটা হচ্ছে যে এটা হ্যাকার সার্ভার কখনো আমাদের র্যান্ডমলি জেনারেট করতে পারে না। এটা একমাত্র আপনার ব্রাউজারের ক্ষেত্রে থাকে, কাছে থাকে, আর এটা ওই সার্ভারের কাছে থাকে যে সার্ভারটা আপনাকে দিবে এই এনটি সিএসআরএফ টোকেনটা। আশা করি বুঝতে পেরেছেন। The concept এখানে বলছে browser automatically attach ambient credentials session cookies to any request sent to a domain even if the request is triggered by a completely different hidden tab. At impact, the attacker forces state changing actions, password change, fund transfer, মানে যা ইচ্ছা সে করতে পারবে, কারণ এটা স্ক্রিপ্টের মতো সেটআপ করা আছে সে আসলে কি করতে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা ব্যাকএন্ড নিয়ে আমরা আলোচনা করা যাক। বাট ব্যাকএন্ড নিয়ে আলোচনা করার আগে তারা কিছু ডিফেন্সিভ ডেপথ আমাদের দিছে। সেটা হচ্ছে যে প্রথমত কন্টেন্ট সিকিউরিটি পলিসি সিএসপি ইন্টিগ্রেশন করতে হবে, ক্রিপ্টো ওয়েব টোকেনস লাইক এনটিসিএস টোকেন, তারপর ব্রাউজার প্রোটেকশন অ্যাড থাকতে হবে, এরপর হ্যান্ডলিং এর ক্ষেত্রে স্যানিটাইজেশন আর প্রপার ভ্যালিডেশন থাকতে হবে। ওকে, কন্টেন্ট সিকিউরিটি পলিসি বা সিএসপি কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা আরো সহজে আরো ডিটেইলসে বুঝবো আমরা যখন ক্রস স্ক্রিপ্টিং আমরা পড়বো। বাট কন্টেন্ট সিকিউরিটি পলিসি হচ্ছে যে আমাদের মানে অনেকগুলো ম্যালিশিয়াস স্ক্রিপ্ট আমাদের এই কন্টেন্ট সিকিউরিটি পলিসি কিন্তু ব্লক করে দেয় ক্রস স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে। ওকে, আরেকটা জিনিস যে ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল ইজ ব্যান্ড-এইড নট এ সাবস্টিটিউট ফর সিকিউর কোড। বাট ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটা বা ফায়ারওয়াল আসলে কি? ফায়ারওয়াল হচ্ছে একটা ওয়ালের মতো যেটা মূলত আমাদের যত ম্যালিশিয়াস ট্রাফিক সেটাকে ব্লক করে দেয়। তো ফায়ারওয়ালটা ইন্টিগ্রেশন করা একটা ভালো আইডিয়া হিসেবে বলা যেতে পারে এই ক্ষেত্রে। এখন যদি আমরা সামনে আগাই, এখন আমরা মূলত কি জিনিস নিয়ে জানবো, যেটা আমরা নিয়ে কথা বলছিলাম যে আমরা প্রেজেন্টেশন লেয়ার নিয়ে কথা বলেছি, ক্লায়েন্ট সাইডটা শেষ, মানে অ্যাপ্লিকেশন লেয়ার মূলত যেখানে আমরা ব্যাকএন্ডটা থাকবো ওইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সো আমাদের মূলত ব্যাকএন্ড একটু জানতে হবে। তো চলুন জানা যাক। তো ব্যাকএন্ডে মূলত আমাদের কি কি জিনিস এখানে থাকছে, প্রথমত স্ক্রিপ্টিং কিছু ফ্রেমওয়ার্ক ব্যবহার করা হয়ে থাকে। স্ক্রিপ্টিং ফ্রেমওয়ার্ক লাইক পিএইচপি, পাইথন, এগুলা ব্যাকএন্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এইগুলা ইউজ করা হয়ে থাকে ডাটাবেসের সাথে আমাদের ওয়েবসাইটটা কানেক্ট করার জন্য। তারপর ডাটাবেস আমাদের ব্যবহার করা হবে, তারপর ওয়েব সার্ভার ব্যবহার করা হবে, অপারেটিং সিস্টেম ব্যবহার করা হবে, হার্ডওয়্যার এবং হোস্টিং এর কিছু জিনিস ব্যবহার করা হবে। কিছু স্ট্যাক যেগুলো আমি কথা বলছিলাম, স্ট্যাক গুলো একটু জানা যাক। যেমন ল্যাম্প একটা স্ট্যাক, এটার ক্ষেত্রে লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যাপাচি একটা সার্ভার, মাইএসকিউএল হচ্ছে একটা ডাটাবেস ল্যাঙ্গুয়েজ আসলে, তারপর পিএইচপি, তারপর ওয়েম্প আছে, উইন্স আছে, জ্যাম্প আছে। তো তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে জ্যাম্প, এটাই মূলত এটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। আর আমরা একটু জ্যাম্পে একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আমরা কোনটা ইউজ করব না, সমস্যা নেই। তো সামনে আগানো যাক। ফার্দার আমরা সামনে আগানোর আগে আসলে এটা কিভাবে কাজ করে জানা উচিত। আসলে মূলত এটা যেভাবে কাজ করে, প্রথমত ইউজার আছে, এখানে ইউজার আছে, তো এটাকে বলবো ক্লায়েন্টের ব্রাউজারটা। তাহলে ক্লায়েন্ট মতো ওয়েবসাইটটা ইউআরএল এন্টার করে, তো অ্যাড্রেস বারে এন্টার করবে, তখন এটার মতো একটা এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড হয় ওয়েব সার্ভারে।
বাট ওয়েব সার্ভার সেন্ড করার আগে আরো কিছু প্রসেস দিয়ে যেতে হয়, সেটা আমরা নেক্সট ক্লাসে জানবো। বাট এটা ওয়েব সার্ভার সেন্ড হয়ে থাকে প্রথমত। ওকে, ওয়েব সার্ভার সেন্ড হওয়ার পর তো ওই ওয়েব সার্ভার ওই রিকোয়েস্টের জন্য একটা রেসপন্স দেয়। রেসপন্স উইথ স্ট্যাটাস কোড সে দিয়ে থাকে আসলে। তো রেসপন্স যখন দেয় ওইটা স্ট্যাটাস কোড সহ ওইটা রেসপন্সটা যখন আমাদের ক্লায়েন্টের কাছে ফেরত যায়, তখন সে সাকসেসফুলি ওয়েবসাইটটা ভিজিট করতে পারে। এবং কি কি স্ট্যাটাস কোড হতে পারে? 200 স্ট্যাটাস কোড বলতে ওকে, মানে রিকোয়েস্ট সাকসেসফুল, সে ভিজিট করতে পারছে। 301 বা 302 হলে মানে রিডাইরেকশন, মানে আমাদের যে লিঙ্কটা আমরা ভিজিট করতে যাচ্ছি সেটা অন্য কোনো একটা লিঙ্কে সে কি হয়েছে, শিফট হয়ে গিয়েছে বা মুভ হয়ে গিয়েছে। 400 হচ্ছে বেড রিকোয়েস্ট, সিনট্যাক্স আন্ডারস্কোর। 401, 403 আনঅথরাইজ অ্যাক্সেস বা ফরবিডেন। 404 মানে নট ফাউন্ড। 500 মানে ইন্টারনাল, এটা হচ্ছে সার্ভার লেভেল এরর, মানে সার্ভার ক্র্যাশ হতে পারে বা আনহ্যান্ডেল বাগ। 502 বা 504 মানে গেটওয়ে ইস্যুস লাইক টাইম আউট হতে পারে বা ইনভ্যালিড রেসপন্স ফ্রম আদার সার্ভার, এই ধরনের জিনিসপাতি হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ফার্দার আগাই, আমাদের সার্ভার হিসেবে 3 ধরনের সার্ভার ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে অ্যাপাচি, যেটাকে আমরা এইচটিটিপি বলে থাকি, তারপর হচ্ছে এনজিআইএনএক্স, তারপর আইআইএস। অ্যাপাচি আর এনজিআইএনএক্স এই দুইটাই মূলত আমাদের লিনাক্সের উপর রান করা হয়ে থাকে। কোনো জায়গায় যদি অ্যাপাচি আর এনজিআইএনএক্স দেখেন তাহলে মেজরিটি ইস্যু কিন্তু লিনাক্সই হয়ে যায়। ওকে, সবসময় লিনাক্স হবে এরকম না, বাট মেজরিটি লিনাক্সেই রান করা হয়ে থাকে। এই তিনটা সার্ভার সবচেয়ে জনপ্রিয়। এই তিনটা এগুলোকে বলা হয় ওয়েব সার্ভার। এই ওয়েব সার্ভার যারা কখনো কোনো ওয়েবসাইট রান করতে পারে না। ওকে, এখন এগুলো নিয়ে যে কথা বলি, প্রথমত আপাচি, যেটার আরেকটা নাম হচ্ছে এইচটিটিপি। 40%-এর বেশি ওয়েবসাইট সারা পৃথিবীর মধ্যে এই আমাদের আপাচি ইউজ করে থাকে। এটা ওপেন সোর্স, মানে ফ্রি অবস্থা, এক্সটেন্ড ডকুমেন্ট, আইডিয়াল ফর স্মল মিড রেঞ্জ প্রজেক্ট। আর তারা মূলত ইউজুয়াল পেয়ার উইথ লিনাক্স এন্ড পিএইচপি, যেটা ল্যাম্প স্ট্যাক হিসেবে ব্যবহার করে থাকে। অন্যদিকে এনজিআইএনএক্স, যেটা মূলত 30%-এর মতো ওয়েবসাইট হোস্ট করে সারা বিশ্বের, এক্সাম্পল নেটফ্লিক্স, গুগল, ফেসবুক, তারা এটা ইউজ করে থাকে। এটাও কিন্তু একটা ওপেন সোর্স প্রজেক্ট। সো asynchronous architecture handles thousands of concurrent connections with low CPU or RAM usage. They are often deployed as a reverse proxy load balancer. রিভার্স প্রক্সি আর লোড ব্যালেন্সারটা কি আসলে? রিভার্স প্রক্সি হচ্ছে এমন কিছু যেটা আসলে একটা ওয়েবসাইটের রিয়েল আইপিটা হাইড করে থাকে, অন্য প্রক্সি এর আলাদা আইপি আছে ওইটা দেখায়। আর লোড ব্যালেন্সারটা হচ্ছে যখন আমার অনেকগুলো রিকোয়েস্ট, লাইক ধরেন 1 লাখ রিকোয়েস্ট আসছে, কিন্তু আমার সার্ভার এত রিকোয়েস্ট কিন্তু হ্যান্ডেল করতে পারবে না। ওই ক্ষেত্রে লোড ব্যালেন্সারটা কি করে, আমাদের এই লোড ব্যালেন্সারটা তো অন্য সার্ভারে এই ট্রাফিকগুলা সেন্ড করে দেয়। ঠিক আছে, মানে লোড ব্যালেন্সারের কাজটা হচ্ছে আমাদের ট্রাফিকগুলোকে হ্যান্ডেল করা। আইআইএস, যেটার মিনিংটা হচ্ছে ইন্টার ইনফরমেশন সার্ভিসেস, এটা মূলত আমাদের উইন্ডোজ এটা ডেভেলপ করেছিল। আর এটা মূলত ইউজ করা হয় অ্যাক্টিভ ডিরেক্টরি এবং .NET ফ্রেমওয়ার্কের উপর যা অ্যাপ্লিকেশন তৈরি করা হয় সেটার জন্য। এটা কর্পোরেট এনভায়রনমেন্টে ইউজ করা হয় থাকে জেনারেলি, এটা কোম্পানি ইউজ করবে না। কর্পোরেট এনভায়রনমেন্ট লাইক অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে ইউজ করব। আর কিছু ছোট ছোট কোম্পানি আছে লাইক ডেল, কিন্তু ইউজ করে থাকে এই কোম্পানিটা। ডেল কিন্তু বড় কোম্পানি, বাট তারা তবুও ইউজ করে থাকে। Additional specialized environments include Apache Tomcat, এটা হচ্ছে জাভার একটা সার্ভার, আর Node.js, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট রান টাইম হ্যান্ডলিং ব্যাকএন্ড রিকোয়েস্ট। আশা করি বুঝতে পেরেছেন। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভার নিয়ে কথাবার্তা। আমি হয়তো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি, আজকে একটু কমপ্লেক্স টপিক, একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর আরেকটা কারণ হচ্ছে যে আমাদের অনেকগুলা জিনিস আছে, অনেকগুলো ইনফরমেশন। কারণ দেখেন অলরেডি আমাদের মনে হয় প্রায় 45 মিনিটের কাছাকাছি হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখনো অর্ধেকের বেশি জিনিসপাতি আসলে বাকি আছে। আমি যেহেতু আগেই বলেছি যে আজকে ভিডিওটা একটু লম্বা হবে, তো একটু কন্টিনিউ করা যাক। এখন আমরা ডাটাবেজ নিয়ে কথাবার্তা বলা যাক। ডাটাবেজের ক্ষেত্রে আমাকে জানতে হবে ডাটাবেজ জিনিসটা কি। ডাটাবেজ নিয়ে আমি অলরেডি কথা বলেছি। ডাটাবেজ হচ্ছে আমার যে ইনফরমেশনগুলো আমি রাখছি, যেমন যে ফেসবুকে যে ইনফরমেশন দেখতে পাচ্ছেন, যে কোনো ওয়েবসাইটের ক্ষেত্রেই হতে পারে। এত ইনফরমেশন কই থাকে ভাই? স্টোর তো কোনো না কোনো জায়গায় রাখতে হয়, সেটা হচ্ছে ডাটাবেজে কানেক্ট করে রাখা হয়ে থাকে। ডাটাবেজ 2 ধরনের হয়ে থাকে। ওকে, তো ডাটাবেজ কি, কিভাবে কাজ করছে তার আগে আমি একটা জিনিস নিয়ে কথাবার্তা বলতে চাই। সেটার নাম হচ্ছে ডিবিএমএস আসলে। ওকে, এই যে ডিবিএমএস, এটা আসলে কি অনেকে জানে না। তো ডিবিএমএস এর মিনিংটা হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। এটা মানে কি? ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম কিছু সফটওয়্যার সমূহকে বোঝানো হয় যেগুলোর মাধ্যমে আমরা ডাটাবেজের সাথে কথাবার্তা বলতে পারি।
ডাটাবেস মূলত একটা অপারেশন করে, সেটাকে বলা হয় ক্রাড অপারেশন। তো ক্রাড অপারেশনের মিনিংটা কি? ডাটাবেস 4টা অপারেশন করতে পারে, সেটা হচ্ছে সি ফর ক্রিয়েট ডাটাবেস, আর ফর রিড, ইউ ফর আপডেট, এন্ড ডি ফর ডিলিট। তো এই 4টা অপারেশন মূলত একটা ডাটাবেস করে থাকে, এবং এইটা নিয়ে আমরা একটু গুরুত্ব সহকারে দেখব, বোঝার চেষ্টা করব। ওকে, ভালো কথা। এখন আমরা একটু ডিবিএমএস বা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেই ধরনের সফটওয়্যার যেগুলো দিয়ে মূলত আমরা এই ক্লাউড অপারেশনগুলো করে থাকবো। ওকে, এখন আমার ডাটাবেস দুই ধরনের, একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস আর একটা হচ্ছে নন রিলেশনাল ডাটাবেস। রিলেশনাল ডাটাবেসকে আমরা এসকিউএল বলে থাকি, আর নন রিলেশনাল ডাটাবেসকে নন এসকিউএল বলে থাকি। এখন এসকিউএল এর মিনিংটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটা সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে আমি ডাটাবেসের সাথে কথাবার্তা বলতে পারি। রিলেশনাল বলতে বোঝানো হয় সেই ক্ষেত্রে আমার যে ইনফরমেশন যেগুলো আছে ওই টেবিলের মধ্যে রো এবং কলাম আকারে সাজানো থাকবে। ডাটাবেস স্ট্রাকচারটা এইরকম যে অনেকগুলো ডাটাবেস থাকবে, একটা জায়গায় যারা সার্ভার আছে, ডাটাবেসের জন্য একটা সার্ভার আছে, ওই সার্ভারে মাল্টিপল ডাটাবেস থাকবে। এটা সিঙ্গেল ডাটাবেসের ক্ষেত্রে মাল্টিপল টেবিল থাকবে, রাইট? এবং টেবিলের ভেতরে রো এবং কলাম অনুযায়ী আমাদের সাজানো থাকবে। ওকে, এখন আমাদের এই রিলেশনাল ডাটাবেসে যে সফটওয়্যারগুলো ইউজ করা হয় থাকে সেটার মধ্যে পপুলার হচ্ছে MySQL, PostgreSQL, MS SQL, Oracle। এখন বাকি সবগুলো ফ্রি হলেও Oracle কিন্তু পেইড, এবং যত এন্টারপ্রাইজ সলিউশন আছে সবাই আসলে Oracle এর উপর ডিপেন্ডেন্ট, Oracle সবাই ব্যবহার করে থাকে। ওকে, মেকানিজমটা অর্গানাইজেস ডাটা ইনটু স্ট্রাকচার টেবলস উইথ রোজ, কলামস এন্ড রিলেশনাল কিজ। রিলেশনাল কিজ বলতে বোঝানো হয় যে আমাদের মতো যে কোনো টেবলই হোক না কেন, টেবলের ক্ষেত্রে একটা প্রাইমারি কি থাকে। প্রাইমারিদের কি ইনক্লুডস আইডি নামে একটা হয়তো কলাম আছে, ওটাকে প্রাইমারি কি হিসেবে কাউন্ট করতে পারি। কারণ প্রাইমারি কি বলতে কি বোঝানো, প্রাইমারি কি বলতে এমন কিছু যেটা মতো রেফারেন্স হিসেবে অন্য একটা টেবিলে কি হিসেবে ব্যবহার করতে পারি। এই দুইটার মধ্যে একটা কানেকশন তৈরি করা যায়। তো প্রাইমারি কি নিয়ে আমরা সামনে জানবো, কারণ আমাদের এসকিউএল নিয়ে একটু বেসিক কথাবার্তা জানতে হবে যখন এসকিউএল ইনজেকশন নিয়ে আমরা কথাবার্তা বলবো, ঠিক আছে? So it is best for clear, consistent structures and complex relationships. For example, linking user ID across distinct tables. এখন এইটার একটু ডিফারেন্ট সিনারি হয় যে নন রিলেশন ডাটাবেজে। নন রিলেশন ডাটাবেজে কিন্তু এইভাবে সাজানো থাকে না টেবিলের আকারে। এটা মূলত তারা কি পেয়ার হিসেবে কাজ করে। নরমালি তারা কি পেয়ার হিসেবে কাজ করে, সাজানো থাকে না। কি পেয়ার হিসেবে মানে একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে এরকম। বাট তারা আসলে কোন ক্ষেত্রে প্রথমত এটা কাজের, এটা হচ্ছে ফ্লেক্সিবল স্টোরেজ মডেলস ফর ম্যাসিভ স্কেলেবিলিটি এন্ড আনস্ট্রাকচার্ড ডাটা। আনস্ট্রাকচার্ড ডাটা হলে আমরা অবশ্যই এসকিউএল ব্যবহার করব, কিন্তু আনস্ট্রাকচার্ড ডাটা হলে তো এসকিউএল ব্যবহার করা যাবে না, কারণ হিউজ অ্যামাউন্ট অফ ডাটা, রাইট? তো সেই ক্ষেত্রে নন এসকিউএল ব্যবহার করে থাকবো। কারণ 4টা মডেল ব্যবহার করা হয় এখানে। কি ভ্যালু, একটা সিম্পল পেয়ার, একটা কি থাকবে, একটা ভ্যালু থাকবে। এটা एग्जांपल হচ্ছে আপনি যখন জেসন ফরম্যাট দেখেন তখন আপনি এই ধরনের জিনিস পাই দেখেন। তারপর ডকুমেন্ট বেসড মডেল আছে। ডকুমেন্ট বেসড মডেলসে এখানে ডকুমেন্ট বেসডই থাকে। এখানে জেসন এক্সএমএল দুইটাই অবজেক্ট ব্যবহার করা হয়। তার হোয়াইট কলাম একটা মডেল আছে, লার্জ ডাটা সেটের ক্ষেত্রে এটা ব্যবহার করব। তারপর গ্রাফ নামে একটা মডেল আছে, এটা ডাটা রিলেশনশিপস এর ক্ষেত্রে ব্যবহার করব। এখন এই ক্ষেত্রে সবচেয়ে এটা एग्जांपल হিসেবে আমরা কি সফটওয়্যার ব্যবহার করি নো এসকিউএল এ? MongoDB, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় থাকে। ইলাস্টিক সার্চ অনেকে ব্যবহার করে। তারপর Redis ডিবি নামে একটা জিনিস আছে, সেটা অনেকে ব্যবহার করে থাকে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। খুবই সহজ, তাই না? সামনে আগানো যায় আবার। এখন ফ্রেমওয়ার্ক নিয়ে একটু সহজ কথাবার্তা বলি। আম খুবই সহজে আমরা বোঝার চেষ্টা করব। তারপর বাকি জিনিসপাতি বলতেছি। ওকে, ফ্রেমওয়ার্ক নিয়ে একটু জানা দরকার আমাদের। এখন বর্তমানে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। ওকে, চলুন শুরু করা যাক। ফ্রেমওয়ার্ক জিনিসটা আসলে কি? অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোন একটা ওয়েবসাইটের কিছু স্ট্রাকচার আছে, কিছু কোড আছে যেগুলা অনেক এক্সপার্ট প্রোগ্রামাররা অলরেডি লিখে গিয়েছে। তো এই স্ট্রাকচারটা যদি আমি আমার ওয়েবসাইটে ব্যবহার করি তাহলে আমার অনেক টাইম বাঁচবে। সেক্ষেত্রে আমার ওয়েব ডেভেলপমেন্ট জার্নি, ওয়েব ডেভেলপমেন্ট স্পিডটা আরো ইনক্রিজ হবে। এটাকে বলা হয় ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক বলতে বোঝানো হয় অলরেডি রিটেন কোড যেটা আমি ব্যবহার করতে চাচ্ছি আমি নিজের কোডে, এটাকে বলা হয় ফ্রেমওয়ার্ক। তো ক্লায়েন্ট আসলে ফ্রেমওয়ার্ক হিসেবে অনেকে ইউজ করে, লাইক PHP এর ক্ষেত্রে লারাভেল আছে, নোড.js এর ক্ষেত্রে এক্সপ্রেস আছে, পাইথন এর ক্ষেত্রে জ্যাঙ্গো আছে, রুবি এর ক্ষেত্রে রেইলস আছে। তো এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে ডাটাবেস আমরা ব্যবহার করে থাকি আসলে, ঠিক আছে? এখন দুইটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে জানা দরকার, একটা হচ্ছে গেট প্যারামিটার, একটা হচ্ছে পোস্ট প্যারামিটার।
গেট এবং পোস্টের মধ্যে অনেক বড় পার্থক্য আছে। গেট প্যারামিটার নিয়ে অলরেডি কথা বলেছি, বাট গেট আর পোস্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে গেটের ক্ষেত্রে আপনি যা সার্চ করবেন, যা অ্যাক্টিভিটি করবেন নরমালি ওয়েবসাইটে, সেগুলো আসলে আপনার সার্চ ইউআরএল দেখা যায়। কিন্তু পোস্টের ক্ষেত্রে ওইটা এনক্রিপ্টেড থাকে। ফর এক্সাম্পল, আপনি গেট প্যারামিটার যদি ব্যবহার করেন আপনার ইউজার অথেন্টিকেশনের ক্ষেত্রে, তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড আপনার ইউআরএল দেখা যায়। কিন্তু পোস্টের ক্ষেত্রে ওইটা এনক্রিপ্টেড থাকে, ওটা নরমালি আমাদের ইউআরএল দেখা যায় না। এটা সবচেয়ে বড় পার্থক্য, এটা জানা দরকার। প্যারামিটার ছাড়াও কিন্তু গেট এবং পোস্ট নামে একটা মেথডও আছে। ওইগুলো আমরা জানবো যখন আমরা রিকোয়েস্ট রেসপন্স আসলে কিভাবে কাজ করে, ডিএনএস কিভাবে কাজ করে, এটা সম্পর্কে জানবো। তখন ওইটা নিয়েও আমরা কথা বলবো। ওকে, এখন ইম্পর্টেন্ট কিছু জিনিস জানা দরকার। ওকে, তো যেটা আমাদের জানা দরকার সেটা হচ্ছে এপিআই নিয়ে একটু কথাবার্তা বলি। এপিআই মিনিংটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। কিন্তু আমরা অনেকে জানি না আসলে এপিআই আসলে কিভাবে কাজ করে, এপিআইটা আসলে কেন ব্যবহার করি। আপনি কখনো কি ওয়ান্ডার হয়েছেন যে আপনি যখন কোনো একটা ওয়েবসাইটে লগ ইন করছেন, আপনাকে অথেন্টিকেট করছে কেন? অথেন্টিকেট যে করলো সে আসলে আমার ইনফরমেশন সার্ভার পর্যন্ত সেন্ড করছে, ভালো কথা। তা ওখান থেকে ম্যাচ করছে, ভালো কথা। বাট ওইখান পর্যন্ত পৌঁছালো কিভাবে? এটা তো প্রশ্ন আসার কথা, মেক সেন্স করার কথা, তাই না? এত দূর পর্যন্ত যায় কেমনে ইনফরমেশন গুলা, সার্ভার কেমনে পাঠায়? মানে আমাদের ফ্রন্ট এন্ড মানে সামনে দেখাচ্ছে একটা জিনিস, এটা সামনে আমাদের ফর্ম দেখাচ্ছে। আমি যখন ক্লিক করলাম, ইমেইলে পাসওয়ার্ড এন্টার করে আমি লগইন বাটন ক্লিক করলাম, পাঠাইছে ওই দূরে সার্ভারে, বাট সার্ভার পর্যন্ত পৌঁছাইছে কেমনে? That's a major question that we should be concerned about, but we are not concerned. That's a sad thing. But why is that? কিভাবে এত দূরে পাঠায়? Let's answer this question very quickly. এপিআই নামে একটা জিনিস আছে যেটা আমরা ইউজ করি, সেটা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডকে কানেক্ট করে ফেলে। সিম্পল। তাহলে আবার কথা বলি, এপিআই মিনটা হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস, যেটা কাজটা হচ্ছে ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ডকে কানেক্ট করে ফেলে। কানেক্ট বা মাঝখানে যে মেন ইন দ্য মিডল, যেটা ওদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করবে, তার নামই হচ্ছে এপিআই। এপিআই অনেক ধরনের প্রকারভেদ আছে, বাট মেজর দুইটা এপিআই প্রকারভেদ আমরা বলি, এটা হচ্ছে সোপ আর এটা হচ্ছে স্টেস্ট। প্রথম সোপ নিয়ে কথা বললে, এটা মিনিংটা হচ্ছে সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল। জেনারেলি এই এপিআই এর ক্ষেত্রে আমরা এক্সএমএল ফরম্যাটে যা ডাটাগুলো স্টোর করা হয়ে থাকে, আর এটা ইউজ কেস হচ্ছে এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টে, তারপর কমপ্লেক্স অবজেক্ট বা বাইনারি ট্রান্সফার কমপ্লেক্স অবজেক্টের ক্ষেত্রে এটা ব্যবহার করব। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে রেস্টের মিনিংটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এটা টাইপিক্যালের মতো জেসন। পার্থক্যটা সপ এবং রেস্টের মধ্যে পার্থক্যটা হচ্ছে একটা আমরা ইউজ করে মানে স্টোর করে এক্সএমএল ফরম্যাটে, আর একটা জেসন ফরম্যাটে স্টোর করে রাখে। দুইটা আমাদের মূলত স্টোর করে রাখার একটা ওয়ে। আরেকটা জিনিস এখানে সেটা হচ্ছে স্টেটলেস এবং লাইট ওয়েট, আর ইউজেস ইউআরএল পাথ। তো এপিআইটা আমি যদি তখন মানে রেস্টের ক্ষেত্রে আমরা এপিআইটা ইউআরএল পাথ দিয়ে অ্যাক্সেস করতে পারি। এইচটিটিপি ভার্বস লাইক গেট, পোস্ট, পুট, ডিলিট, এইগুলো সে ইউজ করে থাকে। এইগুলো হচ্ছে একটা মেথড। তো গেট মেথডে আমরা কোনো রিসোর্সকে অ্যাক্সেস করি, পোস্ট মেথড দিয়ে কোনো অ্যাকশন পারফর্ম করি, পুট দিয়ে আপডেট করি, ডিলিট দিয়ে রিমুভ করি। বাট এইটা আপাতত বুঝতে হবে না, আমরা সহজে বলে ফেললাম তো অলরেডি। ইউজ কেস হচ্ছে দ্য স্ট্যান্ডার্ড ফর মডার্ন ওয়েবস লাইক জ্যাঙ্গো এক্সপ্রেস, ফাস্ট, এফিশিয়েন্ট, ডাইরেক্ট। যদি আপনি ফাস্টার জিনিসপাতি চান তাহলে গো ফর রেস্ট। আপনি যদি কমপ্লেক্স জিনিসপাতি চান অথবা বাইনারি ট্রান্সফার চান, গো ফর সপ। ইজি এক্সাম্পল, ইজি আনসার। আই হোপ ইউ গট মাই আনসার। এখন আমরা কিছু ভার্নাবিলিটি নিয়ে জানবো, যেটা নরমালি আমাদের ব্যাকএন্ডের ক্ষেত্রে দেখা যায় এবং জানা প্রয়োজন এগুলো নিয়ে। সো আমরা কিছু ভার্নাবিলিটি নিয়ে কথাবার্তা বলবো, যেগুলো আমরা এখন জানবো। আর নরমালি আসলে ওয়েবসাইট এই ভিডিও যেটা আছে, এই ভিডিওটার লেন্থ আরো বেশি হওয়ার কথা ছিল, না হওয়ার কারণ হচ্ছে যে আমি একটু তাড়াতাড়ি কথাবার্তা বলছি। তবুও যদি ভিডিওটা বুঝতে কারো কোনো প্রকার সমস্যা হয়, আস্ক মি এনি টাইম, আমি আনসার করবো, নো প্রবলেম। এখন আমরা কিছু ভার্নাবিলিটি নিয়ে, 3টা ভার্নাবিলিটি নিয়ে কথাবার্তা বলবো। এটা হচ্ছে ব্রোকেন অথেন্টিকেশন এন্ড অ্যাক্সেস কন্ট্রোল, আর একটা হচ্ছে ম্যালিশিয়াস ফাইল আপলোড এন্ড কমান্ড এন্ড ইনজেকশন, আর একটা এসকিউএল ইনজেকশন, এসকিউএলআই। এইটা নিয়ে জানার আগে আমরা ওয়াস টপ 10 এইটা নিয়ে জানতে হবে। আর ওয়াস টপ 10 এই জিনিসটা আসলে কি? আমাদের প্রতি বছর বা প্রতি 2-3 বছর একবার ওয়াস নামে একটা অর্গানাইজেশন আছে, তারা টপ 10 ভার্নাবিলিটি একটা লিস্ট দেয়। তারা যে জাস্ট ওয়েব ভার্নাবিলিটি দেয় এরকম না, তারা মোবাইল ভার্নাবিলিটিও দেয়, এআই ভার্নাবিলিটিও দেয়, আরো অনেক ধরনের ভার্নাবিলিটি দেয়।
বা ওয়াচ টপ 10 বলতে বোঝানো হয় তারা যে টপ 10টা ওয়েব ভালনারেবিলিটি যেটা লিস্ট করে দিয়েছে সিরিয়ালি, এগুলার ইম্প্যাক্টের উপর নির্ভর কতটা ক্ষতি করতে পারছে এটার উপর, সেটাকে ওয়াচ টপ 10 বলা হয়। এই ওয়াচ টপ 10 এই তিনটা ভালনারেবিলিটি আসলে আছে। তো এই তিনটা ভালনারেবিলিটি নিয়ে আমরা কথাবার্তা বলবো, বুঝবো, আসলে কি বলতেছে শিখার চেষ্টা করব। তো প্রথমত জানা দরকার যে ব্রকেন অথেন্টিকেশন। ব্রকেন অথেন্টিকেশনটা হচ্ছে দ্য ফ্রন্ট ডোর। তো ব্রকেন অথেন্টিকেশন বলতে বোঝানোটা হয় কি যে আমার দরজাটা আছে ঠিকই, কিন্তু আমি দরজা ইউজ না করে আমি সাইড হয়ে চলে যাব। মেকানিক্স এর ফ্লোজ এর অ্যালাউ স্কিপিং দ্য লগইন প্রসেস। এমন একটা ভালনারেবিলিটি যেটা মূলত আমি উইথাউট এনি লগইন, মানে লগইন না করা ছাড়াই আমি লগইন করতে পারছি, মানে উইথাউট এনি লগইন আমি যখন আনঅথরাইজ কোনো কিছু কারো অ্যাকাউন্ট আমি অ্যাক্সেস করে ফেলি, তখন এটাকে বলা হয় broken authentication. So it is the process for skipping login process. Okay. Example হচ্ছে injecting a payload into an email field, tricking into a database, evaluating login as a true, granting access without a password. আর তারপর হচ্ছে broken access control, এটা বলা হয় VIP room. এটা কখন হয়ে থাকে? When a user access resource outside the intended permission level. তো broken access controlটা হচ্ছে যে আপনার এমন একটা রিসোর্স আপনি অ্যাক্সেস করে ফেলেছেন যেটা আপনার পারমিশন নাই। উদাহরণস্বরূপ আমি অ্যাডমিন প্যানেল মানে রুট লেভেল কোন একটা কাজ করে ফেলেছি, কিন্তু আমি নিজে একজন লোকাল ইউজার। এটা এক্সাম্পল হচ্ছে যে স্ট্যান্ডার্ড স্টুডেন্ট ম্যানুয়ালি অল্টারিং ইউআর ফ্রম ইউজার প্রোফাইল টু অ্যাডমিন প্যানেল এন্ড গেইনিং অ্যাডমিনিস্ট্রেটিভ রাইটস বিকজ দ্য সার্ভার ফেল টু ভেরিফাই দেয়ার রুল। এই দুইটার মধ্যে মেজর পার্থক্যটা কি, কিভাবে হচ্ছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন যদি আমরা সামনে আগাই, সেটা হচ্ছে যে আনসাইডেড এক্সিকিউশন চেইন গ্র্যান্ড ডায়েট অপারেটিং সিস্টেম কন্ট্রোল। তো এইটা হচ্ছে মূলত আমরা যেখানে কথাবার্তা বলতেছি সেটা না হচ্ছে কমান্ড ইনজেকশন। কমান্ড ইনজেকশন নামে একটা ভালনারেবিলিটি। তো কমান্ড ইনজেকশন ভালনারেবিলিটি মূলত কি করে থাকে যে আমি মূলত লিনাক্স কমান্ডগুলো এক্সিকিউট করতে পারছি, এমন একটা ভালনারেবিলিটি যেটার মাধ্যমে মূলত আমি আপনি যে কোনো সিস্টেম, মূলত আমাদের মেজরিটি অফ কোম্পানি তাদের মূলত সার্ভারে মূলত লিনাক্স ইউজ করে থাকে অপারেটিং সিস্টেম হিসেবে। তো লিনাক্স আমরা কমান্ড দেই, তারপর সেটা আসলে এক্সিকিউট করে থাকে আমাদের ইনস্ট্রাকশনটা, তাই না? তো এখন এখানে মূলত কমান্ড ইনজেকশন আমাদের যে কাজটা করে থাকে যে কমান্ড ইনজেকশনের মাধ্যমে আমরা যে কোনো কমান্ড এক্সিকিউট করতে পারি সার্ভারে। তো এইটা নিয়ে আমরা কথাবার্তা বলতে হবে। So step 1, legitimate intent. The app needs to run a system command like ping. The splice attackers input an IP address followed by a shell operator followed by a malicious command like this one. So takeaway, by chaining a second command to a legitimate one without sanitization, attacker forces the server to reveal sensitive files. So এটাও করা যায়, এটা হচ্ছে বিভিন্ন মানে এটা হচ্ছে মানে আমাদের চেইনিং এ সেকেন্ড কমান্ড, মানে মাল্টিপল কমান্ড একসাথে রান করা। এটা মূলত আমাদের সার্ভারটাকে একটু ট্রিক করে ইনফরমেশন আরো বের করে আনা, এটাই আর কি। আশা করি বুঝতে পেরেছেন। তো এটা একটা কমান্ড ইনজেকশন ভালনারেবিলিটি। এখন এসকিউএল ইনজেকশন নিয়ে একটু কথাবার্তা বলা যাক। এসকিউএল ইনজেকশনটা কিভাবে হয়, কেন হচ্ছে, আমরা একটু জানা দরকার। পয়জার ইনপুটস ম্যানিপুলেট। এসকিউএল ইনজেকশনে মূলত আমাদের কি হয় যে ধরেন আপনার একটা ওয়েবসাইট আছে, একটা ওয়েবসাইটে আপনি এটা একটা অবশ্যই ডায়নামিক ওয়েবসাইট হতে হবে। তো ওয়েবসাইটে আপনি একটা ইনপুট ফিল্ড পাইলেন। তো ইনপুট ফিল্ডে আপনি কি করলেন যে এসকিউএল এর কিছু কোয়েরি দিলেন, এবং এসকিউএল এর কোয়েরি যখন আপনি দিলেন ওইটা এন্টার করার পর আপনাকে কোনো স্যানিটাইজেশন দিল না। উইদাউট এ স্যানিটাইজেশন সে ডাটাবেস থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাকে এসে শো করতেছে। ওকে, সে ডাটাবেসের ভেতরে গিয়ে আপনারটাকে কোনো ফিল্টারিং করলো না, কোনো স্যানিটাইজেশন করলো না, নট প্রপারলি স্যানিটাইজড, আপনাকে ডাটাবেসের ভেতর থেকে আপনি যে ইনফরমেশনগুলো কানেক্ট মানে জানতে চাচ্ছেন সে দিয়ে দিবে। এটাকেই বলা হয়ে থাকে এসকিউএল ইনজেকশন। সো অনেকগুলো ওয়ে আছে এসকিউএল ইনজেকশন করার, তো এগুলো আমরা আস্তে আস্তে জানবো। এখন আমরা ফাইল আপলোড ভালনারেবিলিটি জানা দরকার। ফাইল আপলোড ভালনারেবিলিটি মূলত আমাদের ম্যালিশিয়াস একটা ফাইল যেটা আমাদের ক্ষতি করবে, সেটা আমরা কোনো ওয়েবসাইটের কোনো আপলোডার খুঁজে পেয়েছি, সেটা আমি আপলোড করার কারণে কি করলাম যে আমি টোটাল ওয়েবসাইটটার অ্যাক্সেস আমি পেয়ে গিয়েছি, মানে অ্যাডমিন লেভেল অ্যাক্সেস, আমার কাছে টোটাল কন্ট্রোল আছে ওইটার। এটা মূলত আপলোড ভালনারেবিলিটির মাধ্যমে করা হয়। এখানে বিভিন্ন ধরনের ট্রিক্স আছে, সেটা আমরা অ্যাপ্লাই করব। লাইক এটা মতো নরমালি এই ফাইলটা আমাদের পিএইচপি একটা ফাইল হয়ে থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের আপলোডার আছে কিন্তু পিএইচপি ফাইল নিচ্ছে, জেপিজি নিচ্ছে, তখন আমি এডিট করে জেপিজি করলাম এক্সটেনশনটা। তো এটা ডিফারেন্ট ওয়েজ আছে এগুলা করার আসলে, ঠিক আছে? এই জন্য এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে?
তো এটার মেইন কাজটা হচ্ছে একটা ম্যালিশিয়াস ফাইল আছে সেটা আমি আপলোড করে আমি সার্ভারে আপলোড করব আর এইটা তার পরবর্তীতে আমি মূলত টোটাল ওয়েবসাইটটা কন্ট্রোল নিতে পারবো। ওকে, অন পাবলিক কিছু ভালনারেবিলিটি আছে সেগুলো নিয়ে জানা দরকার। অন পাবলিক যে ভালনারেবিলিটি সেগুলো সফটওয়্যার রিলেটেড ভালনারেবিলিটি, এগুলোর মতো আমাদের এক্সপ্লয়েট করতে হয়। তো প্রথমত আমাদের আইডেন্টিফাই করতে হবে এটা কি ধরনের ভালনারেবিলিটি, তারপর আমরা ওভারঅল খুঁজে বের করব যে আসলে এই ভালনারেবিলিটি কোথায় আছে। আম, বিভিন্ন ডাটাবেজে এই এক্সপ্লয়েটগুলো আমরা খুঁজে পাই, তো এক্সপ্লয়েট আমরা আনবো তারপর ইউজ করব। তো এটার সেভারিটির উপর নির্ভর করে কিছু মার্কিং ক্রাইটেরিয়া আছে। সো মার্কিং ক্রাইটেরিয়া একটা সিভি একটা স্কোরিং আছে, লাইক সিভি এর মিনিংটা হচ্ছে কমন ভালনারেবিলিটি ইন এক্সপোজার্স। তো এটার মাধ্যমে মূলত পাবলিকলি অ্যাভেলেবল যত ভালনারেবিলিটি আছে সেটাকে স্কোরিং করা হয় 1 থেকে 10 এর মধ্যে মেবি। সো এটাকে স্কোরিং করা হয় থাকে 1 থেকে 10 এর মধ্যে, এটা ডিপেন্ড করে যত বেশি তার মানে 1 থেকে 9 এর মধ্যে সম্ভবত। তো এটার মানে স্কোরিংটা যত বেশি তার মানে এটার ইম্প্যাক্টটা তত বেশি, তত ক্ষতিকর। ওকে, তো প্রতিটা একটা নাম্বার একটা সিভি থাকে, লাইক আমি বললাম সিভি 2017182551। তো সিভিটা নাম্বারিং করা হয়ে থাকে প্রথমত বছর দিয়ে, তারপর একটা র্যান্ডম নাম্বার থাকে। সো এর সিভি যে একমাত্র আমাদের ভালনারেবিলিটি স্কোরিং এইটা না, সিভি ছাড়া আরেকটা স্কোরিং সিস্টেম আছে সেটা হচ্ছে সিভিএসএস। বাট আপনারা মূলত এক্সপার্ট যেগুলো ওইগুলো খুঁজে বের করার জন্য এক্সপার্ট ডিবি, র্যাপিড 7DB ভালনারেবিলিটি ল্যাবে দেখতে পারি। আর এটাই আর কি। এখন যদি সামনে আগাই, সিভিএসএস নামে একটা জিনিস আছে। তো সিভিএসএস এর মিনিংটা কি? সিভিএস এর মিনিংটা আমি আসলে ভুলে গেছি। আমি একটু যদি গুগল করি যে সিভিএসএস, সার্চ করা যাক সিভিএসএস। তো সিভিএসএস এর মিনিংটা আসলে কি? কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম। সিভিএসএস যেটা আছে ওইটার সম্পূর্ণ মিনিংটা হচ্ছে আমাদের কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম। বাট এটা আসলে কি? এই কমন ভালনারেবিলিটি স্কোরিং সিস্টেম হচ্ছে যে আমাদের 0 থেকে 10 এর মধ্যে কোন একটা ভালনারেবিলিটিকে স্কোরিং করে থাকে। এটা 4টা লেভেল আছে, আবার 4টা 5টা লেভেল আছে। সো এটা 3টা স্কোরিং সিস্টেম আছে। একটা হচ্ছে বেস স্কোর। তো বেস স্কোর ইনহারেন্ট কোয়ালিটিস অফ দ্য ফ্লো আনচেঞ্জিং, মানে ফ্লোটার যে কোয়ালিটিস এটা বলে। তারপর টেম্পোরাল স্কোর আছে। তো ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ইভলভ ওভার টাইম, ফর এক্সাম্পল অ্যাবিলিটি অফ অ্যান এক্সপার্ট। আর এনভায়রনমেন্টাল স্কোর আছে যেটা কাস্টমাইজ মেট্রিক বেসড অন স্পেসিফিক ইম্প্যাক্ট টু এ পার্টিকুলার অর্গানাইজেশন। এখন এটার মতো আবার আমাদের সিভিএসএস দুইটা ভার্সন আছে, যেটা হচ্ছে ভার্সন 2 হচ্ছে ভার্সন 3, বর্তমানে ভার্সন 4 ও চলে আসছে। বাট কমনলি ভার্সন 2 আর ভার্সন 3 আছে, এই দুইটার মধ্যে মেজর পার্থক্য আছে। সো ভার্সন 3 যদি দেখি 0.0 মানে নন, কোনো ভালনারেবিলিটি নাই। ল ভালনারেবিলিটি ক্ষেত্রে 0.1 থেকে 3.9 স্কোরিং করা হয়। মিডিয়াম হলে 4.0 থেকে 6.9 স্কোরিং করা হয়। হাই হলে 7.0 থেকে 8.9 ইউজ করা হয়। আর ক্রিটিক্যাল হলে 9.0 থেকে 10.0। ক্রিটিক্যাল মানে হচ্ছে অনেক, মানে আপনি যদি এই ভালনারেবিলিটি গুলো খুঁজে পান তাহলে ভালো টাকা পয়সা পাবেন। এটা ইম্প্যাক্ট অনেক বেশি, যেখানে ক্ষতি অনেক বেশি সেখানে টাকাও বেশি, মাথায় রাখবেন, ঠিক আছে? ওকে, এখন যেটা নিয়ে এন্ড করা যায় সেটা হচ্ছে যে আমরা ওয়েব সার্ভার, অপারেটিং সিস্টেম, ডাটাবেজ অনেকগুলো জিনিস আমরা পড়েছি। আর অনেকগুলো জিনিস আমরা সামনে জানবো। আমরা আস্তে আস্তে জানার চেষ্টা করব। বাট আসলে ওভারঅল ক্লাসটা কেমন হয়েছে জানাবেন। আমি আসলে এই ক্লাসটা মিনিমাম 1 ঘন্টা 30 মিনিট হইতো, আসলে আরো 1 ঘন্টা 30 মিনিট হইতো। না হওয়ার কারণটা হচ্ছে আমি অনেক তাড়াতাড়ি গেছি, কারণ এখন যদি দেখেন টাইম অলরেডি আসলে 2টা 21 বাজে। 2টা 21 আমি বর্তমানে ক্লাসটা রেকর্ড করছি, সেই জন্য একটু তাড়াতাড়ি গিয়েছি। নেক্সট ক্লাস যেটা আমি কালকেই দিব, মানে আজকেই, তো ওইটাতে আমি একটু আস্তে আস্তে যাবো, এটা ডিটেলসে। ওইটাতে আমরা রিকোয়েস্ট রেসপন্স কিভাবে কাজ করছে ওইগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো আজকের ক্লাসটা এতটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।